আচ্ছা, সো ডিফারেন্সিয়েশনের উপর এটা হচ্ছে আমাদের থার্ড লেকচার, এবং এটাই ডিফারেন্সিয়াল ক্যালকুলাস শেষ করার জন্য আমাদের আহ, শেষ লেকচার আর কি। ঠিক আছে, এটাই আমাদের লেকচারের মাধ্যমে আমাদের ডিফারেন্সিয়াল ক্যালকুলাসটা শেষ হয়ে যাবে। এর পরের লেকচার থেকে আমরা ইন্টিগ্রাল ক্যালকুলাসে চলে যাব। তো এই লেকচারে আমরা কি কি পড়বো? আমরা সোফার লিমিট পড়েছি, কন্টিনিউটি পড়েছি, এরপর ডিফারেন্সিয়াবিলিটি পড়েছি, ডিফারেন্সিয়াল ক্যালকুলাসে গুরুত্বপূর্ণ তিনটা থিওরেম পড়েছি। তারপরে হচ্ছে আমরা ডিফারেন্সিয়াবিলিটি কখন হয় না সেগুলো জেনেছি। তো এবং বেসিক ডিফারেন্সিয়েশনের ফর্মুলাগুলো রিলেটেড এমসিকিউ গুলো আমরা দেখছি। আজকে আমাদের কিছু টপিক বাকি আছে, সেই টপিক গুলো হচ্ছে আমরা এখানে কভার করার চেষ্টা করব। এর মধ্যে আছে হচ্ছে টেইলর এবং ম্যাকলরিন সিরিজ। ঠিক আছে, এই সিরিজের এমসিকিউ গুলা খুব গুরুত্বপূর্ণ, তো এগুলো আমরা জানার চেষ্টা করব। সর্বপ্রথম আমরা ম্যাকলরিন সিরিজটা একটু জানবো। ম্যাকলরিন সিরিজ হচ্ছে টেইলর সিরিজের একটা বিশেষ রূপ। ম্যাকলরিন সিরিজ কি? টেইলর সিরিজের একটা বিশেষ রূপ। আমি সাইডে লিখে রাখি টেইলরের বিশেষ রূপ। আমি একটা ফর্মুলা লিখবো। আচ্ছা, তাহলে এটা হচ্ছে ম্যাকলরিন সিরিজ। ম্যাকলরিন সিরিজের জন্য একটা ফাংশনকে এক্স ইজ ইকুয়াল টু, শর্ত আছে ম্যাকলরিন সিরিজের, শর্ত আছে অনেকগুলা। তো ম্যাকলরিন সিরিজের জন্য একটা ফাংশনকে কি হইতে হয়? এক্স ইজ ইকুয়াল টু জিরো বিন্দুতে অন্তরীকরণ যোগ্য হতে হয়। এক্স ইজ ইকুয়াল টু জিরো বিন্দুতে অন্তরীকরণ যোগ্য হতে হয়। যদি হয় অন্তরীকরণ যোগ্য, যদি এক্স ইজ ইকুয়াল টু জিরো বিন্দুতে অন্তরীকরণ যোগ্য হয়, সেক্ষেত্রে আপনারা যেটা করতে পারবেন, ওই ফাংশনটাকে আপনি একটা পলিনোমিয়ালের মাধ্যমে লিখতে পারবেন। কিভাবে? এফ অফ জিরো প্লাস এফ প্রাইম জিরো ইন্টু এক্স প্লাস এফ ডাবল প্রাইম জিরো divided by 2 factorial into x square plus f triple prime 0 divided by 3 factorial into x cube plus dot 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 plus f n তম বার ডিফারেন্সিয়েশন 0 divided by n factorial into x to the power n plus কিছু একটা ভাগশেষ, মানে কিছু একটা অবশেষ থাকবে আর কি, এটাকে বলা হয় অবশেষ, রিমাইন্ডার। ইংলিশে কি বলা হয়? রিমাইন্ডার বলা হয়। একটা রিমাইন্ডার বা কিছু একটা অবশেষ থাকবে। ঠিক আছে, তো এটা হচ্ছে কি ম্যাকলরিন সিরিজের ফর্ম। ম্যাকলরিন সিরিজের ফর্ম, তাহলে এখান থেকে এমসিকিউ কি আসতে পারে? ম্যাকলরিন সিরিজ এক্স ইজ ইকুয়াল টু কোন বিন্দুর সাপেক্ষে সিরিজটাকে এক্সপ্যান্ড করা হয়? ম্যাকলরিন সিরিজ এক্স ইজ ইকুয়াল টু জিরো বিন্দুর সাপেক্ষে কি করা হয়? এক্সপ্যান্ড করা হয়। এখন যদি আপনাকে বলা হয় টেইলর সিরিজ এক্স ইজ ইকুয়াল টু কোন বিন্দুর সাপেক্ষে করা হয়, এক্স্যাক্টলি ম্যাকলরিন সিরিজের মতোই দেখতে টেইলর সিরিজটা। তো টেইলর সিরিজের জন্য শর্ত কি? শর্ত হচ্ছে এফ অফ এক্সটা এক্স ইজ ইকুয়াল টু এ বিন্দুতে অন্তরীকরণ যোগ্য হবে। এবং সেই ক্ষেত্রে আপনি এফ অফ এক্স কে কি লিখতে পারবেন? এফ অফ এক্স কে লিখতে পারবেন এফ অফ এ। ওই যে আগে বসাইছেন, যেসব জায়গায় জিরো বসাইছেন, ওই জিরোর জায়গায় এবার এ বসাবেন। ওই জিরো জায়গায় কত বসাবেন? এ বসাবেন। তাহলে এফ প্রাইম এ। আর এক্স এর জায়গায় বসাবেন, আগে ছিল এক্স মাইনাস জিরো ছিল, তো এই জন্য শুধু এক্স লিখছেন, এবার হচ্ছে এক্স মাইনাস এ বসাবেন। যোগ এফ ডাবল প্রাইম এ ডিভাইডেড বাই টু ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স মাইনাস এ হোল স্কোয়ার যোগ ডট 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 প্লাস এফ এন অফ এ ডিভাইডেড বাই এন ফ্যাক্টোরিয়াল এক্স মাইনাস এ হোল টু দি পাওয়ার এন প্লাস একটা রিমাইন্ডার থাকবে। ঠিক আছে, তাহলে এই ছিল হচ্ছে আমাদের টেইলরের ফর্ম আর ম্যাকলরিনের ফর্ম। তাহলে এখানে আমরা তাহলে একটা জিনিস বুঝে গেলাম যে এক্স ইজ ইকুয়াল টু যে কোনো পয়েন্টের সাপেক্ষে করলে সেটার নাম হয় টেইলর সিরিজ। আর এক্স এর ভ্যালু যদি জিরো হয়, এক্স ইজ ইকুয়াল টু জিরো পয়েন্টের সাপেক্ষে যদি আপনি কোনো একটা ফাংশনকে সিরিজ আকারে লেখেন, পলিনোমিয়ালের সিরিজ আকারে লেখেন, তখন সেটাকে আমরা কি বলবো? ম্যাকলরিন সিরিজ বলবো। ঠিক আছে, তাহলে আমরা এই দুইটা জিনিস একটু জেনে গেলাম। এখন এই আপনাদের জানতে ইচ্ছা করবে যে এই অবশেষ যেটা আছে, রিমাইন্ডার যেটা আছে, এই রিমাইন্ডারের মানটা কত হবে, বা রিমাইন্ডারটা আমরা বের করবো কিভাবে? রিমাইন্ডারের একটা ফর্মুলা আছে, আর এন ইজ ইকুয়াল টু এফ। যেই ফাংশনটাকে আপনি টেইলর সিরিজে এক্সপ্যান্ড করবেন, সেই ফাংশনটাকে এন প্লাস ওয়ান তম বার ডেরিভেটিভ করবেন, তার মধ্যে একটা পয়েন্ট বসাই দিবেন, ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল করবেন, এবং এক্স মাইনাস এ টু দি পাওয়ার এন প্লাস ওয়ান। এটাই হচ্ছে গিয়ে কি তার অবশেষ। এটাই হচ্ছে গিয়ে কি তার রিমাইন্ডারের মান। এগুলো হচ্ছে এমসিকিউর জন্য আপনারা মুখস্থ রাখবেন, এটাই কি তার রিমাইন্ডারের মান। তাহলে এখন এই
এইটুক জানলেই আমাদের টেইলর আর ম্যাকলরিন সিরিজ থেকে হয়। পাশাপাশি আমরা যেটা জানবো যে গুরুত্বপূর্ণ কিছু ফাংশনের টেইলর এবং ম্যাকলরিন সিরিজ গুলো আমরা জেনে যাব। মেইনলি টেইলর না, ম্যাকলরিন সিরিজটা জানলেই আমাদের চলবে। গুরুত্বপূর্ণ কিছু ফাংশন আছে যাদের ম্যাকলরিন সিরিজটা আমাদের খুবই দরকার। একটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স। ই টু দি পাওয়ার এক্স এর ম্যাকলরিন সিরিজ কত? 1 প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস এভাবে এক্স টু দি পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল প্লাস এভাবে চলতে থাকবে। ঠিক আছে? অর্থাৎ আপনার যদি মনে চায় ই টু দি পাওয়ার এক্স কিন্তু একটা ফাংশন, এই ফাংশনটাকে আমি কি করলাম ভাইয়া দেখেন তো, এই ফাংশনটাকে যে এক্স, এক্স স্কোয়ার, এক্স কিউব, এক্স টু দি পাওয়ার 4, এদেরকে ভাই কেমন ফাংশন বলা হয়? এদেরকে বলা হয় বহুপদী। এদেরকে বলা হয় কি ভাইয়া? বহুপদী বা পলিনোমিয়াল ফাংশন। বা কি বলা হয় ভাইয়া? পলিনোমিয়াল ফাংশন বা বহুপদী। অর্থাৎ একটা যে নর্মাল একটা ফাংশনকে আমি বহুপদীর মাধ্যমে রিপ্রেজেন্ট করলাম বা প্রকাশ করলাম, এটাই হচ্ছে ম্যাকলরিন সিরিজ বা টেইলর সিরিজ। যে কোনো একটা ফাংশনকে আমি কি করলাম? টেইলর মানে একটা বহুপদীর মাধ্যমে প্রকাশ করলাম। এখন আপনার মনে চাইলো এক্স এর ভ্যালু 0.5 বসায় দেখি তো, তাহলে ই টু দি পাওয়ার 0.5 এর মান যা আসবে এই পলিনোমিয়ালের মধ্যে যদি এক্স এর জায়গায় 0.5 বসান, এক্স এর জায়গায় 0.5 বসান, এক্স এর জায়গায় 0.5 বসান, তাহলে দেখবেন লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডের মান অলমোস্ট কাছাকাছি আসবে। লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডের মান কি অলমোস্ট কাছাকাছি আসবে। যত রাইট হ্যান্ড সাইডের টার্মের সংখ্যা যত বেশি হবে আপনার মান তত বেশি অ্যাকুরেট হবে। রাইট হ্যান্ড সাইডের টার্মের সংখ্যা যত কম হবে মান তত বেশি দূরে থাকবে, এক্সাক্ট মান হচ্ছে তত বেশি কি দূরে থাকবে। এবার আমরা সাইন এক্স এরটা একটু জেনে নিব। সাইন এক্স হচ্ছে এক্স মাইনাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স টু দি পাওয়ার 5 বাই 5 ফ্যাক্টোরিয়াল মাইনাস এক্স টু দি পাওয়ার 7 বাই 7 ফ্যাক্টোরিয়াল প্লাস এভাবে করে চলবে। কজ এক্স এরটা যদি আমরা একটু জেনে নেই, 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স টু দি পাওয়ার 4 বাই ফ্যাক্টোরিয়াল মাইনাস এভাবে এক্স টু দি পাওয়ার 6 বাই 6 ফ্যাক্টোরিয়াল প্লাস এভাবে করে চলবে। লন 1 প্লাস এক্স এরটা কারো মনে আছে? লন 1 প্লাস এক্স এর টেইলর সিরিজটা বা ম্যাকলরিন সিরিজটা কারো মনে আছে? লন 1 প্লাস এক্স x এক্স into মাইনাস x square ভাগ 2 এক্স স্কোয়ার মাইনাস plus x 2 cube ভাগ প্লাস 3 থ্রি x cube ভাগ মাইনাস 3 x to the power 4 ভাগ 4 প্লাস এভাবে চলবে, তাই প্লাস না? এভাবে চলতে থাকবে। জি এই তো আপনারা মোটামুটি জানেন টেইলর ম্যাকলরিন এগুলো কিন্তু আপনারা করছেন, অনার্স লাইফে দেখছেন, তো আপনারা মোটামুটি জানেন। এর বাইরে আরো কিছু সিরিজ আছে, ওই সিরিজগুলো জানলেও এই চ্যাপ্টারের সাথে ওই সিরিজগুলো আমরা অন্য চ্যাপ্টারেও পড়বো। আপনারা কিন্তু এটা জানেন যে 1 মাইনাস এক্স হোল ইনভার্স, এটা মানে কি 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব প্লাস ডট ডট এইভাবে চলে। আর 1 প্লাস এক্স হোল ইনভার্স মানে কত? 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব প্লাস এক্স টু দি পাওয়ার 4 এইভাবে চলে। এই দুইটাও আপনারা একটু পাশাপাশি জেনে রাখতে পারেন। এগুলো নিয়ে আমরা অন্য চ্যাপ্টারে আরো আলোচনা করব। ঠিক আছে, আপাতত এই চ্যাপ্টারে আরো কয়েকটা দিলাম আর কি। তো এই যে ভাই টেইলর একটা সিরিজ। প্রশ্ন ছিল ভাই। জি জি ভাই বলেন। ভাই এই যে সাইন এক্স এর ক্ষেত্রে যে বিজোড় গুণিতক বা ওই যে পাওয়ার গুলো বিজোড় এবং কজ এক্স এর জন্য যে মানে জোড়, এটার কি কোনো কারণ আছে? উম, এইটার কারণটা কি ভাইয়া? ওই যে আপনার এটার প্রমাণটা আমি যতটুকু মনে করতে পারতেছি, এটা হচ্ছে এই যে অয়লারের একটা ফর্মুলা আছে না, অয়লারের ফর্মুলা ই টু দি পাওয়ার ভাই এটা আই কি থিটা ইজ ইকুয়াল টু জোড় কস থিটা। ফাংশন কিংবা বিজোড় ফাংশনের কারণে হতে পারে? হ্যাঁ, না না, আমি বলি যে সাইন অয়লারের একটা ফর্মুলা আছে না, ই টু দি পাওয়ার আই থিটা ইজ ইকুয়াল টু কস থিটা যোগ আই থিটা ইনটু প্লাস সাইন আই থিটা। সাইন থিটা। হুম। এইটা থেকে আসে এর প্রমাণটা, বুঝতে পারছেন? ই টু দি পাওয়ার আই থিটার ইজ ইকুয়াল টু কি হবে? ওই যে 1 প্লাস এইভাবে করে আসে ই টু দি পাওয়ার আই এক্স ইজ ইকুয়াল টু, ওইটা থেকে আর কি এই প্রমাণটা আসে। ঠিক আছে, ওই প্রমাণের ওই যে দেখা যায় আই এর টার্ম গুলোকে এক জায়গায় করলে সাইনের মানগুলো আসে, আর আই ছাড়া টার্ম গুলোকে এক জায়গায় করলে কজের মানগুলো আসে। ঠিক আছে, বাট ও, এটার কোনো রিজন আছে কিনা ওইটা আমি বলতে পারতেছি না। আচ্ছা ভাই, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা সোফার কি কি জানলাম দেখেন তো ভাইয়া। আমরা এমসিকিউর জন্য একটা জিনিস জানলাম যে এক্স ইজ ইকুয়াল টু 0 পয়েন্টের সাপেক্ষে কোনো একটা সিরিজকে এক্সপ্যান্ড করলে সেটা হয় ম্যাকলরিন সিরিজ। এক্স ইজ ইকুয়াল টু এ পয়েন্টের সাপেক্ষে করলে সেটা হয় টেইলর সিরিজ। টেইলর সিরিজ আর ম্যাকলরিন সিরিজের রিমাইন্ডার কত সেটা আমরা জেনে গেলাম, এবং কিছু গুরুত্বপূর্ণ ম্যাকলরিন সিরিজ আমরা জেনে গেলাম। ঠিক আছে, এইটুক জানলেই মোটামুটি আমাদের হয়ে যাবে। পাশাপাশি আমি আরো একটা জিনিস অ্যাড করব, কখন একটা ফাংশনকে টেইলর সিরিজে এক্সপ্যান্ড করা যায় না বা ম্যাকলরিন সিরিজে এক্সপ্যান্ড করা যায় না, কিছু শর্ত আছে। কখন ম্যাকলরিন সিরিজ বা টেইলর সিরিজ এক্সপ্লেন করতে গেলে আপনি ব্যর্থ হবেন, ঠিক আছে, আপনি করতে পারবেন না। সো আমরা এটাকে নাম দিব যে টেলর ধারার
ব্যর্থতা বা ফেইলার। কখন আপনি টেলর সিরিজে এক্সপ্যান্ড করতে পারবেন না? সো 1 নম্বর হচ্ছে এফএক্স অথবা তার কোনো ডেরিভেটিভ, মানে ওই যে এফ প্রাইম এক্স, এফ ডাবল প্রাইম এক্স, এদের মান যদি অসীম হলে, আপনি যেই পয়েন্টের সাপেক্ষে ধারাটাকে এক্সপ্যান্ড করতেছেন, যদি ওই পয়েন্টে এফ এক্স অথবা মনে করেন তার কোনো ডেরিভেটিভ বলতে কি এফ প্রাইম এক্স, এফ ডাবল প্রাইম এক্স, এদের মানটা যদি, কারণ আপনি দেখেন আপনি টেইলর সিরিজের মধ্যে কি করতেছেন, এফ প্রাইমের ভিতরে এ বসাচ্ছেন না, এফ ডাবল প্রাইমের ভিতরে এ বসাচ্ছেন না, এফ ট্রিপল প্রাইমের ভিতরে এ বসাচ্ছেন না, এফ কে এনতম ডেরিভেটিভের মধ্যে এ বসাচ্ছেন না। এখন এফ ডাবল প্রাইমের মধ্যে এ বসায় দেখলেন যে মান চলে গেছে ইনফিনিটি, তাহলে তো ভাইয়া হবে না, তাহলে তো টেইলর সিরিজে আপনি ওই ফাংশনটাকে এক্সপ্যান্ড করতে পারবেন না, ঠিক না? তাহলে পারা যাবে না। তো এফ প্রাইম, এফ ডাবল প্রাইম, এদের এফ এক্স অথবা এদের কোনো মান যদি অসীম হয়ে যায় তাহলে কিন্তু টেইলর সিরিজে এক্সপ্যান্ড করা যাবে না। এফ এক্স অথবা তার কোনো ডেরিভেটিভ যদি ডিসকন্টিনিউয়াস হয়ে যায়, এটা দিয়ে কি বুঝালাম ভাইয়া? মনে করেন এফ এফ এক্স এর মান পাওয়া যাচ্ছে, এফ অফ এ পাওয়া যাচ্ছে, এফ প্রাইম এ পাওয়া যাচ্ছে, কিন্তু এফ ডাবল প্রাইম এর মানটা দেখা যাচ্ছে পাওয়া যাচ্ছে না। তার মানে কি এফ ডাবল প্রাইম এ পাওয়া যাচ্ছে না, তো ডিসকন্টিনিউয়াস হয়ে গেছে, তার মানে এটা হবে না। অর্থাৎ এফ ও পাইতে হবে, এফ প্রাইম এও পাইতে হবে, এফ ডাবল প্রাইম এও পাইতে হবে। এভাবে করে যতগুলো ডেরিভেটিভ আছে এন পর্যন্ত বা এন প্লাস ওয়ান পর্যন্ত সবগুলো ডেরিভেটিভ আপনার পাওয়া লাগবে। এর মধ্যে কোনো ডেরিভেটিভ যদি না মিসিং থাকে, কোনো ডেরিভেটিভের মান যদি না পাওয়া যায়, তার মানে টেলর সিরিজে আপনি এক্সপ্যান্ড করতে পারবেন না। ঠিক আছে, এই শর্তগুলো আমরা জেনে রাখতেছি। লাস্ট একটা শর্ত আছে, সেটা হচ্ছে লিমিট এন টেন্স টু ইনফিনিটি আর এন যদি নট ইকুয়াল টু 0 হয়, তাহলে টেলর ধারায় বিস্তার করা যাবে না ভাইয়া। ঠিক আছে, আর এন বলতে কি বলছিলাম ভাইয়া? আর এন হচ্ছে অবশেষটা, অর্থাৎ অবশেষের মানটা। আচ্ছা আপনি আমাকে একটা জিনিস বলেন, অবশেষ বলতে আপনারা কি বুঝেন আসলে, এটা একটু বলেন তো, অবশেষ বলতে আপনারা কি বুঝেন? এনিওয়ান, কেউ কি আমাকে এক্সপ্লেন করতে পারবেন এই যে টেলর ধারার অবশেষ বলতে আসলে কি বোঝায়? Lagrange form, maybe. আচ্ছা আমি একটা জিনিস বলি, দেখেন এখানে আপনার যে ফাংশন গুলো আছে, ধরেন ই টু দি পাওয়ার এক্স, তো ই টু দি পাওয়ার এক্স কে আপনি বা সাইন এক্স কে আপনি কি করছেন, একটা পলিনোমিয়ালের মাধ্যমে লিখছেন। তো যখন আপনি কি করবেন, এখানে সাইনের মধ্যে ধরেন ই টু দি পাওয়ার এক্স এর ভিতরে মনে করেন এক্স এর জায়গায় 1 বসাই দিলেন, তো এখানেও এক্স এর জায়গায় 1, এখানেও লেফট হ্যান্ড সাইডে যা বসাবেন রাইট হ্যান্ড সাইডে তো তাই বসাইতে হবে। তো লেফট হ্যান্ড সাইডে রাইট হ্যান্ড সাইড তো কাছাকাছি হবে, এক্স্যাক্টলি কি সেম হবে? লেফট হ্যান্ড সাইডে রাইট হ্যান্ড সাইড কি এক্স্যাক্টলি সেম হবে? লেফট হ্যান্ড সাইডে রাইট হ্যান্ড সাইড কিন্তু এক্স্যাক্টলি সেম হবে না। তো লেফট হ্যান্ড সাইডে রাইট হ্যান্ড সাইড যদি এক্স্যাক্টলি সেম না হয়, তাহলে লেফট হ্যান্ড সাইডে রাইট হ্যান্ড সাইডের মধ্যে একটা পার্থক্য থাকবে। সেই পার্থক্যটাকে আমরা বলতেছি কি অবশেষ। সেই পার্থক্যটাকে কি বলতেছে? অবশেষ। সেই পার্থক্যটাকে কি বলতেছে? অবশেষ বলতেছে। এখন এই পার্থক্যের মানটা যদি সময়ের সাথে সাথে যত টার্ম বাড়াবেন, আচ্ছা বলেন তো, আপনি এখানে 3টা টার্ম নিলেন, তাহলে অবশেষ বড় হবে নাকি 4টা টার্ম নিলে অবশেষ বড় হবে? কয়টা টার্ম নিলে অবশেষ বড় বড় হবে বলেন তো? তিনটা টার্ম মিলে অবশেষ বড় হবে। ভেরি গুড, আপনারা বুঝে গেছেন। দিলে তাহলে আমাকে বলেন তো, 10টা টার্মের অবশেষ আরো ছোট হবে, 100টা টার্ম যদি আপনি নেন তাহলে অবশেষ আরো ছোট হবে, 200টা টার্ম নিলে অবশেষ জি। আরো ছোট। এখন যদি আপনি ইনফাইনাইট সংখ্যক টার্ম নেন তাহলে অবশেষ কি 0 হয়ে যাবে না? জি ভাইয়া। এইটাই কিন্তু ভাইয়া একটু খেয়াল করে দেখেন তো, আমি এই কথাটাই লিখছি যে এন টেন্স টু ইনফিনিটি, অর্থাৎ আমি যদি টার্মের সংখ্যা ইনফাইনাইট করে ফেলি, মানে অনেক বেশি টার্ম নিলাম, তাহলে অবশেষের মান কত হওয়া লাগবে? অবশেষের মান 0 হওয়া লাগবে। কিন্তু আপনি দেখলেন যে টার্মের সংখ্যা যতই বাড়াই কিন্তু অবশেষ একটা না একটা পাওয়া যাচ্ছে, ইনফাইনাইট করলেও অবশেষ নন 0 হয়ে গেছে। তার মানে হচ্ছে টেইলর ধারায় আপনি বিস্তার করতে পারবেন না। এই 3টা শর্ত কি আপনাদের মনে থাকবে? এই 3টা শর্ত কি বুঝতে পারছেন? আমি কি টেইলর সিরিজ আর ম্যাকলরিন সিরিজ আপনাদেরকে বুঝাইতে পারছি কিনা আগে এটুকু বলেন। ভাইয়া ওই প্রথমটার নিচে যে এফ প্রাইম এক্স এবং এফ ডাবল প্রাইম এক্স লিখছেন ওইটা ওইটা দিয়ে আমি আসলে ডেরিভেটিভ গুলো যদি আপনারা না বুঝেন, আচ্ছা বুঝতে পারছি।
ডেরিভেটিভ কি আমি এফ প্রাইম এক্স লিখলাম। ওকে। তাহলে এখন পর্যন্ত যা যা আলোচনা করলাম এই পর্যন্ত আপনারা ক্লিয়ার কিনা? এই পর্যন্ত যদি আপনারা ক্লিয়ার হয়ে থাকেন আমি এমসিকিউ সলভ মানে দিকে ভাইয়া যাব। টেলর ধারায় অবশেষ জি আপু বলেন। ভাইয়া ভাইয়া 2 নাম্বার আর 3 নাম্বারটা টেলর ধারায় আরেকবার একটু তাহলে বললে ভালো অবশেষ হতো। থাকাই লাগবে, সেজন্য আমরা জিরো নিতে পারবো না। না না, টেলর ধারার অবশেষটা জিরো হয়ে যেতে হবে যখন আপনি টার্ম সংখ্যা ইনফাইনাইট করে ফেলবেন। টার্ম সংখ্যা ইনফাইনাইট করলে জিরো হলে তখন কোনো সমস্যা নেই, কিন্তু যদি নন জিরো হয় তার মানে ঝামেলা। বুঝতে পারছেন? ও আচ্ছা, জি জি। আচ্ছা, আরেকটা ভাইয়া কি একটা প্রশ্ন করতে চাইলেন, ওটা বলেন তো আবার। ভাইয়া ওই 2 নাম্বারটা আর কি, ওই যে 2 নাম্বারটা আবার একটু বললে ভালো হতো। 2 নম্বরটা হচ্ছে আপনার এফ এক্স অথবা এফ ডাবল প্রাইম এক্স। 2 নম্বর আর 1 নম্বরটা না খুব কাছাকাছি, ঠিক আছে? ওই যে মান অসীম হয়ে যাওয়া, ডিসকন্টিনিউয়াস হওয়া, কাইন্ড অফ সেম টাইপের, ঠিক আছে? সো এখানে যেটা বলতে চাচ্ছে সেটা হচ্ছে যে কি, এই টেইলর ধারা বা ম্যাকলরিন ধারা তো আপনি কি করতেছেন, ফাংশনকে বসাচ্ছেন এবং তার ডেরিভেটিভ গুলোকে পাশাপাশি যোগ করে বসাচ্ছেন, তাই না? ওরা বলতে চাচ্ছে যে কি ফাংশন বা তার ডেরিভেটিভের মানটা ডিসকন্টিনিউয়াস হওয়া যাবে না। অর্থাৎ এইখানে ধরেন ফাংশনের মান হচ্ছে ধরেন সাইন এক্স, তো সাইনের ভিতরে আপনি জিরো বসাচ্ছেন, মান পাচ্ছেন। সাইনকে একবার ডিফারেন্সিয়েশন করলেন এফ প্রাইম, কজ এক্স এর ভিতরে জিরো বসাচ্ছেন, মান পাচ্ছেন। কিন্তু এমন হওয়া যাবে না যে এই প্রথমটার মধ্যে মান পাচ্ছেন, দ্বিতীয়টার মধ্যে মান পাচ্ছেন, কিন্তু তৃতীয়টার মধ্যে কোনো মান পাচ্ছেন না। দুইবার ডেরিভেটিভের মধ্যে বসালে কোনো মান পাচ্ছেন, এরকম যদি হয়ে যায় তাহলে কিন্তু হবে না। যেমন ধরেন আমি একটা ফাংশন আপনাকে দিই লন এক্স, ঠিক আছে? আপনি এক্সাম্পলটা বুঝবেন। এফ এক্স এর মান দিলাম লন এক্স। তাহলে আপনি এটাকে একবার ডিফারেন্সিয়েশন করলেন, লন এক্স এর ভিতরে মান বসাচ্ছেন, মান পাচ্ছেন। কিন্তু এর একবার যখন ডিফারেন্সিয়েশন করলেন আপনি পেয়ে গেলেন 1/x। এবার 1/x এর মান কিন্তু 0 পয়েন্টের পাচ্ছেন না, ঠিক আছে? তার মানে কি বুঝলেন ভাইয়া, কি বুঝলেন? তার মানে ঝামেলা আছে। তার মানে কি ঝামেলা আছে। ওকে, তাহলে এই ধরনের ফাংশনকে কি করা যাবে না, টেলর দ্বারা বিস্তার করা যাবে না। বুঝতে পারছেন? তাহলে আমরা মোটামুটি ক্লিয়ার ভাইয়া সবাই, টেইলর আর 3 ম্যাকলরিন। নাম্বারটা আরেকটু বলা যাবে? হ্যাঁ বলা যাবে। 3 নম্বরটা আপনি কি বুঝছেন এইটুকু আমাকে একটু বলেন, এইটা আপনি কি বুঝতে পারছেন? তা আমরা যদি rn ইকুয়াল 0 করি তাহলে কি বিস্তার করা যাবে নাকি হ্যাঁ, নট আর এন ইকুয়াল আর এন হলে? যদি জিরো হয়, আর এন যদি ইনফাইনাইট, এন যখন ইনফিনিটিতে যাবে, যদি তখন আর এন জিরো হয় তখন বিস্তার করা যাবে, আর আর এন যদি নন জিরো হয় তখন বিস্তার করা যাবে না। আচ্ছা ভাই, ঠিক আছে। ওকে ভাই, আপনারা বলবেন আমাকে যদি কোনো কনফিউশন থাকে, আমাকে অবশ্যই বলবেন। আচ্ছা, আমরা এমসিকিউ সলভিং এ আসি ভাই। আমাকে বলেন 1 নং এমসিকিউটা আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই, এটার অ্যান্সার কত হবে ভাই বলেন? ভাই আরেকটু জুম করা যায়? এবার ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। বি নাম্বার 1 নম্বরটা হবে বি বি হবে, তাই না? বি হবে। হ্যাঁ, ওকে বি নম্বর। ওকে, তাহলে আমি দাগায় দাগায় যাই। বি। আচ্ছা, 2 নম্বরটা বলেন তো। 2 এরও বি বি। 2 এর ডি কি বি নাকি? ডি। আচ্ছা, বি আর ডি তো সেম দিয়ে দিছে, বাট ডি হবে, ডি ডি ওই যে সি পয়েন্টে, ডি আছে। ডি নাম্বার হবে ডি। এটা ডি হবে, ডি ডি হবে জি না? ভাই ডি হবে, জি জি ভাই হবে। ডি। আচ্ছা, এবার 3 নম্বরটা বলেন তো, দেখি পারেন কিনা। এ হবে। এ হবে, এ হবে, রাইট। 4 নম্বরটা বলেন তো ভাইয়া। 4 নম্বরটা দেখা যায়? 4 নম্বরটা একটু বলো। বি। বি নাম্বার হবে, বি নাম্বার। বি নাম্বার ভাই। বি। বি নম্বর আমরা মাত্রই পড়ে আসছি, বি জি নম্বর। ভাই বি নাম্বার। এ ইজ ইকুয়াল টু 0 হলে টেলর ধারা কি নামে পরিচিত? ম্যাকলরিন ধারা। ম্যাকলরিন। ম্যাকলরিন ধারা। cos x এর x⁴ এর সহগ কত? এ হবে ভাই। 1/4 ফ্যাক্টরিয়াল। 1/4 এ হবে। ঠিক আছে, এটা এ হবে। 1 - x² এগুলো কি সরাসরি ফর্মুলা? কি কি? এগুলো কি ফর্মুলা কিনা? না, ওই যে x⁴ ওই cos x এর ধারাটা আপনি যদি দেখেন, ওই যে এখানে লিখে রাখছি না, ওগুলা থেকে এমসিকিউ আর কি। এই যে সহগটা আর কি যেটা। x⁴ এর সহগ কত? যে 1/4
4 ফ্যাক্টোরিয়াল না? 1 by factorial 4 আবার আপনাকে যদি বলতো এক্স স্কোয়ারের সহগ কত, তাহলে হচ্ছে -1/2 ফ্যাক্টোরিয়াল হইতো, -1/2 ফ্যাক্টোরিয়াল হইতো। এক্স টু দি পাওয়ার 6 বললে -1/6 ফ্যাক্টোরিয়াল হইতো, এরকম আর কি, বুঝতে পারছেন? আর কি এই ফর্মুলা গুলো পারলে আর কি এগুলো পারা যাবে। হ্যাঁ, মানে ফর্মুলা যদি আপনি মনে না রাখতে পারেন তাহলে হচ্ছে আপনি এই ধরনের এমসিকিউ গুলো কিন্তু অ্যান্সার করতে পারবেন না। 7 নম্বর এমসিকিউটা দেখেন ভাইয়া, কি হবে অ্যান্সার? টেইলর ধারার অবশিষ্ট পদ Rn টেন্ডস টু 0 যখন n টেন্ডস টু ইনফিনিটি না হলে কি ঘটবে? না হলে কি ঘটবে বলুন তো? মানে হইলে তো আপনারা জানেন যে এটাকে বিস্তার করা যাবে, না হলে কি ঘটবে? টেইলর ধারাটি কি হবে? বি হবে। সমাকলনযোগ্য নয়। টেইলর ধারাটি অপসারী হয়ে যাবে, অপসারী, ডাইভার্জেন্ট হয়ে যাবে। আর ডাইভার্জেন্ট কোনো কিছুকেই কি করা যায় না, বিস্তার করা যায় না, ঠিক আছে? একটা হলো কনভার্জেন্ট, কনভার্জেন্ট মানে একটা পয়েন্টে মিলিত হয় সবকিছু, এটাকে বলা হয় কনভার্জেন্ট। আর ডাইভার্জেন্ট মানে কি, এক পয়েন্ট থেকে দূরে সরে যায়, দূরে সরে যায়। অর্থাৎ কোন একটা পয়েন্ট, একটা নির্দিষ্ট পয়েন্টের সাপেক্ষে যদি কোন একটা ধারাকে আপনি বিস্তার করতে পারেন তার মানে সেটা হচ্ছে কনভার্জেন্ট। আর যদি বিস্তার করতে না পারেন তার মানে সেটা হচ্ছে ডাইভার্জেন্ট, ঠিক আছে? তো এটা হয়ে যাবে, ধারাটি অপসারী বা ডাইভার্জেন্ট হয়ে যাবে। ওকে, একটা বিন্দুতে মিলিত হয় কিভাবে এটা বোঝা যায়? না না, মিলিত বলতে আপনি, মিলিত মানে এটার অ্যাকচুয়াল মিনিংটা হচ্ছে মিলিত হওয়া, বাট আমরা ম্যাথমেটিক্স এর এই চ্যাপ্টারে আমরা অপসারী বা অভিসারী বলতে কি বুঝাচ্ছি? আমরা বুঝাচ্ছি যে যদি বিস্তার করা যায়, ধারাতে বিস্তার করা যায় তার মানে হচ্ছে কনভার্জেন্ট বা অভিসারী, আর যদি ধারাতে বিস্তার করা না যায় তার মানে অপসারী বা ডাইভার্জেন্ট। তো এখন আপনি দেখেন, ওরা বলছে যে Rn এর মান 0 হবে না। 0 যদি না হয়, না হলে কি হবে? এটা বিস্তার তো করা যাবে না, আর বিস্তার করা না গেলে কি হবে ভাইয়া? অপসারী বা ডাইভার্জেন্ট হবে। বুঝতে পারছেন? জি জি ভাইয়া, বুঝতে পারছি। আর 8 নম্বরটা দেখেন তো ভাইয়া, ln 1 + x এর ম্যাকলরিন ধারা কোনটা? এটা মনে হয় আমি দেখাইছি, এগুলো সবগুলো দেখাইছি। 3 নাম্বার হবে ভাই, সি নাম্বার। C নাম্বার 3 নম্বরটা হবে কারেক্ট অ্যান্সার। ওকে, ম্যাকলরিন ধারা ব্যর্থ হবে যখন কি হবে? এফ অফ 0 যদি অসীম হয় ভাইয়া। f(0) অসীম হয়, রাইট। অসীম টেইলর ধারার সাধারণ পদ কোনটা? সাধারণ পদ মানে হচ্ছে n তম পদ। n তম পদ কত হবে? সাধারণ পদ দেখতে কেমন দেখেন তো টেইলর ধারার? এ নাম্বার। এ নম্বরটা, তাই না? এ নম্বরটা কারেক্ট আনসার। ওকে, এবার আসেন 11 নম্বর প্রশ্নটা দেখেন। এইটাও আমরা আজকের ক্লাসে পড়ছি, বাট এগুলো নিয়ে আমরা অন্য চ্যাপ্টারে আরো আলোচনা করবো, ইন্টিগ্রেশনে বা বি নাম্বার, এ নাম্বার হবে এটা। 10 নম্বরটা বি নাম্বার না? বি নম্বর হবে না এ নম্বরটা হবে? একটু চিন্তা করেন তো। এ হবে। এটা কিন্তু দেখেন 1/1 - x, তো এটাকে লেখা যায় না 1 - x হোল ইনভার্স। ইনভার্স 1। এটা 1 + x + x² এরকম না পড়লাম আমরা, এ নম্বর হবে। জি ভাইয়া। তো 11 নম্বর 10 নম্বরটা কি এ? 10 নম্বরটা কি এ না বি হবে ভাইয়া? 10 নম্বরটা ভাইয়া এ হবে, কারণ এখানে টেলরের কথা বলছে। যদি ম্যাকলরিন বলতো তাহলে হচ্ছে বি হতো, ম্যাকলরিন বললে বি হতো। ঠিক আছে? ও আচ্ছা, বুঝতে পেরেছি। জি ভাই, বুঝতে ভাইয়া এবার 9 নম্বরটা আরেকবার বলবেন? 9 নম্বর, হ্যাঁ 9 নম্বরে আপনি দেখেন তো, f(0) এর ভ্যালু যদি সসীম হয় কোনো সমস্যা নাই, f(x) যদি অবিচ্ছিন্ন হয় মানে তো কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস হলে তো সমস্যা নাই। f(x) অন্তরীকরণযোগ্য, তো ডিফারেন্সিবল হইলে তো কোনো সমস্যা নাই। কিন্তু অসীম হয়ে গেলে তো সমস্যা আছে ভাইয়া, অসীম হয়ে গেলে তো সমস্যা আছে, এই জন্য ডি নম্বরটা ব্যর্থ হবে। হ্যালো বুঝছেন? ভাইয়া। জি ভাইয়া। জি। হ্যালো, ওই মানে কখন আমরা বুঝবো যে একটি দ্বারা ম্যাকলোরিনের দ্বারা, বা কখন এটা বুঝবো যে এটা টেলর দ্বারা? ওই যে আমি বলে আমি দিছিলাম, ক্লাস x এর ভ্যালু যদি 0 হয়, 0 পয়েন্টের সাপেক্ষে করলে ম্যাকলরিন, আর x = a পয়েন্ট বা যে কোনো একটা পয়েন্টের সাপেক্ষে করলে সেটা হচ্ছে টেইলর। বুঝছেন? 0 পয়েন্টের সাপেক্ষে করলে সেটা হচ্ছে ম্যাকলরিন। ক্লাসে আপনি কি ক্লাসে শুরুতে ছিলেন? কিন্তু আলোচনা করছিলাম এই টপিক। না, আমি পরে জয়েন করছি এই বুঝতে কিছু পারছি, ঘন্টা। বুঝতে পারছি আপনি একটু পরে জয়েন করছেন, তো এই জন্য একটু সমস্যা হচ্ছে। আপনি যে রেকর্ডে তো শুরুর পার্টটুকু আবার দেখে নিন তাহলেই হবে, ঠিক আছে? আচ্ছা 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 ভাই। ওকে, আর টেইলর উপপাদ্য প্রয়োগের জন্য f(x) কে কি হতে হবে বলতে পারবেন? অবিচ্ছিন্ন হতে হবে। অবিচ্ছিন্ন। এক এক ফাংশন, এই জাতীয় কোনো কিছু আমরা আলোচনা করি না, সাবজেক্টিভ ফাংশন এগুলো তো কোনো আলোচনার মধ্যে ছিল না। তো এখানে একটা বিষয় হচ্ছে অবিচ্ছিন্ন, কিন্তু শুধু অবিচ্ছিন্ন হইলেই কি টেলর সিরিজ অ্যাপ্লাই করতে পারবেন? এটা তো ডিফারেন্সিবল হইতে হবে। f'(a), 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 প্রত্যেকটা ডেরিভেটিভ কিন্তু থাকা লাগবে। f4 বা ডিফারেন্সিয়াল 5 বার এটা থাকতে হবে।
তো আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে n+1তম বার অন্তরীকরণযোগ্য হতে হবে। এই অপশনটা মোর অ্যাকুরেট, তাই না? এটা মোর অ্যাকুরেট না? আচ্ছা, জি কেউ যদি ভাইয়া, জি। অন্তরীকরণযোগ্য হয়, অন্তরীকরণযোগ্য হলে সে এটা অন্তরীকরণযোগ্য হলে তো অবিচ্ছিন্ন অটোমেটিক হয়ে যায়। জি অন্তরীকরণযোগ্য ভাইয়া যদি কি বুঝতে হয় পারছি। তাহলে অটোমেটিক জি অবিচ্ছিন্ন, তাহলে এটা মোর অ্যাকুরেট। ঠিক আছে, জি ভাইয়া, তাহলে বুঝতে ভাই আপনার পারছি। এই অপশনটা কি কনফিউজ হয়ে গেল না? না না কনফিউজ না তো। আপনার টেইলর সিরিজটা যদি দেখেন, টেইলর সিরিজের ভিতরে কিন্তু ডেরিভেটিভ গুলো বসে, ফাংশনের ডেরিভেটিভ গুলো বসে, অর্থাৎ ফাংশনটাকে ডিফারেন্সিয়েবল হওয়াটা বেশি গুরুত্বপূর্ণ টেইলরের জন্য। আর ডিফারেন্সিয়েবল হলে তো অটোমেটিক অবিচ্ছিন্ন হয়ে যায়, বুঝলেন নাই? হুম, বুঝতে পারছি এখন ভাইয়া। যদি আচ্ছা আপনাকে ঠিক যদি আছে। বোথ অপশনটা কারেক্ট দিত তাহলে আপনি হয়তো বা দুইটাই দিতে পারতেন, কিন্তু যদি অপশনে যদি এ এবং সি দুইটাই না থাকে তার মানে আপনাকে যেটা মোর অ্যাকুরেট সেটাকে দিতে হবে, চুজ করতে হবে। বুঝতে পারছেন? ওকে, তাহলে 13 নম্বরটা দেখেন তো। এটা n ভাই প্লাস ওয়ান অপসারী হইলো হবে। কেন ভাই? অপসারী হবে, অপসারী, রাইট। বি নাম্বার। আর ম্যাকলরিন ধারার ক্ষেত্রে এ এর মান কত? 0। 0। হ্যাঁ, কারো কি কোনো প্রশ্ন ছিল? 0 আমি ভালো করে শুনতে পারিনি। কেউ কি কোনো প্রশ্ন করছিলেন 0 আমাকে? এটা 12 নাম্বারটা যে n+1 বার কেন, এটা আর কি বুঝি নাই। হ্যাঁ, আপনি একটা জিনিস দেখেন, টেলর ধারাটা দেখেন। টেলর ধারাটা দেখেন, এখানে এখানে আপনার এই যে রিমাইন্ডার পর্যন্ত আপনার n+1তম বার কিন্তু ডিফারেন্সিয়েশন করা লাগতেছে। বুঝতে পারছেন? কোন একটা ফাংশনকে টেলর দ্বারা যদি আপনি এক্সপ্যান্ড করতে চান তাকে n+1তম বার পর্যন্ত কিন্তু ডিফারেন্সিয়েশন করা লাগে। বুঝতে পারছেন? রিমাইন্ডারটা যদি কাউন্ট করেন তাহলে n+1তম বার পর্যন্ত ডিফারেন্সিয়েশন করা লাগে। ওকে, হ্যাঁ ভাই ঠিক আছে, রিমাইন্ডার সহ n+। হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা টেলর আর ম্যাকলরিন বুঝে গেলাম এবং আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা টপিক আলোচনা শেষ হয়ে গেল। এখন আমরা মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক আলোচনা করবো, যেখান থেকে আপনারা 49তম বিসিএস কিন্তু কোশ্চেন, এখান থেকে 49তম বিসিএস কোশ্চেন ছিল। তো আমরা এই গুরুত্বপূর্ণ টপিকটা খুব সহজে একটা চার্টের মাধ্যমে খুব সহজে পুরো জিনিসটাকে আমি সামারাইজ করার চেষ্টা করব। আশা করি আপনারা বুঝতে পারবেন সহজে। ঠিক আছে, তো আমি কিছু জিনিস ভাই একটা কথা বলার ছিল। হ্যাঁ বলেন। ভাইয়া যে 49 বিশেষ বিশেষ যে প্রশ্নগুলা আসছে সেগুলো যদি আপনার টপিকের সাথে মানে মানে একসাথে পড়ায় দিতেন ভালো হতো আর কি। না, 49তম আমি আপনাকে বলি আমার যে প্ল্যানটা দেখেন, আপনারা এটার সাথে একমত হন কিনা। আমার টার্গেট হচ্ছে আমরা সিলেবাসটা শেষ করার পরে 49তম বিসিএস নিয়ে একটা ক্লাস নিব, যেখানে ওই ওই যে 200টা এমসিকিউ আছে, 100টা এমসিকিউ আছে 49তম বিসিএস এর, ওগুলা আপনাদের মাধ্যমে আমি সলভ করাবো। ধরেন আমি সলভ করে দিব না, আপনারা জাস্ট আমি জাস্ট কোশ্চেন গুলো রাখবো, আপনারা আমাদের পুরো কোর্সের আলোচনার টপিক থেকে আপনারা পারবেন কিনা জাস্ট এগুলো একটু চেক করবেন। আমার ধারণা তখন আপনারা সব কোশ্চেনই পারবেন। ঠিক আছে, জাস্ট ক্লাসগুলো করে যান, তখন ওইটাই মনে হয় বেশি আচ্ছা ভালো হবে। ঠিক আছে। ওকে, আসেন আমরা কিছু টপিক আলোচনা করি। 1 নম্বর, একটাকে বলা হয় ক্রমবর্ধমান ফাংশন বা ইনক্রিজিং ফাংশন। ইংলিশে কি বলে? ইনক্রিজিং। তো ক্রমবর্ধমান হওয়ার জন্য, আচ্ছা একটু 1 মিনিট, 1 সেকেন্ড, আচ্ছা একটু দাঁড়ান। আচ্ছা হ্যাঁ, তো ক্রমবর্ধমান, ঠিক আছে, এইটার একটা শর্ত আছে, আমি শর্তগুলো লিখে দিতেছি কারণ আপনাদের শর্ত থেকে এমসিকিউ আসবে। এফ প্রাইম এক্স 0 থেকে, ফার্স্ট ডেরিভেটিভ 0 থেকে যদি বড় হয় তখন ফাংশনটি ক্রমবর্ধমান হবে। ক্রমহ্রাসমান, ডিক্রিজিং। ডিক্রিজিং ফাংশনের জন্য কি হবে ভাই? কন্ডিশন হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ 0 থেকে ছোট। ছোট হবে। ঠিক আছে, এরপরে আপনার ফার্স্ট ডেরিভেটিভ টেস্ট যদি ওইটা যদি অ্যাড করি। আচ্ছা এবার আছে, আমি একটু দেই হচ্ছে দাঁড়ান, আমি এদের কিভাবে সাজাতে পারি। আমি আচ্ছা গুরুমান বা লঘুমান বা গুরু, আচ্ছা গুরুমান বা গুরুমান তো বুঝেন, গুরুমান বা গরিষ্ঠ মান, সবচেয়ে বড় মান যেটা আর কি সেটা হচ্ছে গুরুমান, যেটাকে আমরা বলতে পারি ম্যাক্সিমা।
আচ্ছা, আমি খুবই দুঃখিত, ক্লাসটা একটু পজ দিলাম। ওই যে অনেকে নাকি ক্লাসে জয়েন করতে পারতেছিল না লিঙ্ক দিয়ে, বাট আমি জানি না লিঙ্ক দিয়ে তো সবাই আপনারা তো ঢুকতে পারছেন তাই না? জি ভাই। অনেকে অনেকে পারতেছিল না নাকি। অনেকের আসলে মোবাইল, যেমন এক একজনের মোবাইলে এক এক ধরনের প্রবলেম থাকে, তো আসলে এটা আমার পক্ষে সলভ করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায় মাঝে মাঝে। যাই হোক, আসেন আমরা গুরুমান বা গরিষ্ঠ মানের আমরা দুইটা সূত্র শিখবো। একটা হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ টেস্ট, এগুলো থেকে কিন্তু 49 নম্বর বিশেষ কোশ্চেন ছিল। ফার্স্ট ডেরিভেটিভ টেস্ট, আর একটা হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভ টেস্ট। তো ফার্স্ট ডেরিভেটিভ টেস্ট কি অঙ্ক পাবো না? কি ভাইয়া অঙ্ক একটু পাবো না? একটু ভাইয়া মাইক্রোফোনটা মিউট করেন ভাইয়া, যারা কথা বলছেন মাইক্রোফোনটা মিউট করেন, কোনটা? সারাত বড় কথা ভাইয়া অঙ্কটা। মাইক্রোফোনটা মিউট হ্যাঁ। করেন। কোন chapter? আপনার মাইক্রোফোনটা একটু অফ করেন। এই সুমন ভাই আপনাকে এত করে নিষেধ করছে তারপরে শুনছেন না কেন? আচ্ছা, আমি মিউট করে দিছি, ঠিক আছে। আচ্ছা, এবার আসেন ফার্স্ট ডেরিভেটিভ টেস্টটা আমরা একটু দেখি। তাহলে এখানে আমাদের দুইটা টেস্ট আছে, একটা ফার্স্ট ডেরিভেটিভ টেস্ট, একটা সেকেন্ড ডেরিভেটিভ টেস্ট। তো ফার্স্ট ডেরিভেটিভ টেস্ট দিয়ে আমরা ইউজুয়ালি ইন্টারমিডিয়েট লাইফ বলেন বা কোনো সময় আমরা ফার্স্ট ডেরিভেটিভ টেস্ট দিয়ে অঙ্ক করি নাই, ঠিক আছে, আমরা করছি সেকেন্ড ডেরিভেটিভ টেস্ট দিয়ে। বাট ফার্স্ট ডেরিভেটিভ টেস্টের বেসিকটাও আমরা একটু জেনে রাখতে চাই, যেটা আমাদের কাজে লাগতে পারে। ফার্স্ট ডেরিভেটিভ টেস্টটা বলতেছে যে এফ প্রাইম এক্স এর মান যদি প্লাস থেকে মাইনাসে পরিবর্তন হয়, প্লাস টু মাইনাস হয়, অর্থাৎ যেই পয়েন্টে ফাংশনটার গুরুমান আছে ওই পয়েন্টের ঠিক আগের পয়েন্টে ফাংশনের মান থাকবে পজিটিভ, কিন্তু পরের পয়েন্টে ফাংশনের মান হয়ে যাবে কি নেগেটিভ। অর্থাৎ আপনি যদি দেখেন গুরুমানগুলো কেমন থাকে চিত্রের মাধ্যমে যদি দেখেন, ধরেন এই পয়েন্টটাতে গুরুমান আছে না, তাহলে এর আগের পয়েন্টে যে ঢালটা টানবেন তার আগের পয়েন্টের ঢালটা হলে পজিটিভ, তার পরের পয়েন্টের ঢালটা কি হবে ভাইয়া নেগেটিভ, তার পরের পয়েন্টের ঢালটা কি হবে ভাইয়া নেগেটিভ। অর্থাৎ ফার্স্ট ডেরিভেটিভ টেস্ট হচ্ছে প্লাস টু মাইনাস। আর সেকেন্ড ডেরিভেটিভ টেস্ট কি, যেটা দিয়ে আপনারা ইন্টারমিডিয়েট লাইফে অঙ্ক করতেন, সেটা ছিল এরকম যে এফ প্রাইম সি এর মান 0 হবে, দেন এফ ডাবল প্রাইম সি এর মানটা কি হবে ভাইয়া গুরুমানের জন্য ডাবল ডেরিভেটিভটা কি সেকেন্ড ডেরিভেটিভটা 0 থেকে ছোট হবে, তাই না? এরকমটা ছিল কি গুরুমানের জন্য, তাই না? এরকমটা ছিল গুরুমানের জন্য। এখন আমরা লঘুমানের জন্য ওইটাও লিখে দিই। তাহলে এখন আমরা লঘুমানেরটা লিখে দিই। লঘুমান বা লঘিষ্ঠ মান, ইংলিশে বলি আমরা মিনিমা। মিনিমার জন্য আমাদের কনসেপ্টটা কি? কনসেপ্টটা হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভের যে মানটা সেটা হচ্ছে লঘুমানের আগের বিন্দু, যে বিন্দুতে লঘুমান তার আগের বিন্দুগুলোতে কি হবে নেগেটিভ হবে, নেগেটিভ টু পজিটিভ হবে। আর সেকেন্ড ডেরিভেটিভের ক্ষেত্রে কি হবে, সেকেন্ড ডেরিভেটিভ টেস্টের জন্য কি হবে, ফার্স্ট ডেরিভেটিভের মান 0 হবে আর সেকেন্ড ডেরিভেটিভের মান কি হবে 0 থেকে বড় হবে। যেই বিন্দুতে লঘুমান সেই বিন্দুতে ফার্স্ট ডেরিভেটিভের মান 0 হবে আর সেকেন্ড ডেরিভেটিভের মান কি হবে 0 থেকে বড় হবে। এই ছিল সেকেন্ড ডেরিভেটিভ টেস্ট, ঠিক আছে, ওকে। তাহলে এই হচ্ছে ব্যাপার। ভাই আর কিছু এক্সাম্পল ভাই না, একটু লেখার জন্য একটু সময় দিন। সবকিছুই আমি এক্সাম্পল দিব। আমরা প্রবলেম সলভ করবো যখন, তখন আমরা আপাতত একটা পেজের মধ্যে পুরো জিনিসটা সামারিটা লিখে রাখি, তারপরে অঙ্ক করতে গেলে তখন আমাদের হচ্ছে এই কনসেপ্ট গুলো দিয়ে আমরা সহজে মিলাইতে পারবো অঙ্কগুলো, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে চরম বিন্দু বা ক্রিটিক্যাল পয়েন্ট বা এক্সট্রিম পয়েন্ট। চরম বিন্দু ইংলিশে বলা হয় ক্রিটিক্যাল পয়েন্ট বা এক্সট্রিম পয়েন্ট। ওইটার জন্য আমাদের কি হবে, যে সিটাকে আপনি চরম বিন্দু বলতে চান সেই সিতে কি হবে ফার্স্ট ডেরিভেটিভটা 0 হবে। ফার্স্ট ডেরিভেটিভ 0 হইলে আমরা কি পাবো, ফার্স্ট ডেরিভেটিভ 0 হইলে আমরা পাবো চরম বিন্দু বা ক্রিটিক্যাল পয়েন্ট পাবো, ঠিক আছে, ওকে। আর আরেকটা হচ্ছে পয়েন্ট অফ ইনফ্লেকশন। এটা 49তম বিসিএস এই কোশ্চেনটা ছিল। 49তম বিসিএস পয়েন্ট অফ ইনফ্লেকশনের কোশ্চেনটা ছিল, পয়েন্ট অফ ইনফ্লেকশন।
পয়েন্ট অফ ইনফ্লেকশনের জন্য শর্ত কি? শর্ত হচ্ছে ডাবল ডেরিভেটিভের মান হচ্ছে 0 হবে। ডাবল ডেরিভেটিভের মান 0 থেকে বড় হইলে লঘু মান, 0 থেকে ছোট হইলে গুরু মান, আর যদি 0 হয়ে যায় তাহলে পয়েন্ট অফ ইনফ্লেকশন পাবেন। এবং আরেকটা জিনিস ছিল চিহ্ন অপরিবর্তিত। ঠিক আছে, তাহলে এটা ছিল। এবার হচ্ছে কনকেভিটি বা অবলতা, লাস্ট টপিক, অবলতা বা কনকেভিটি। এটার জন্য কি হবে? যদি ডাবল ডেরিভেটিভের মান 0 থেকে বড় হয় তাহলে কনকেভ আপ, কনকেভ আপ বা আপনি পাবেন হচ্ছে ইউ শেপ, ইউ শেপের কিছু একটা পাবেন। ঠিক আছে, যেটাকে আমরা বলি অবল উপরের দিকে, অবল উপরের দিকে। আর যদি ডাবল ডেরিভেটিভ মান হচ্ছে 0 থেকে ছোট হয় তাহলে আপনি পাবেন হচ্ছে কনকেভ ডাউন, যেটা এন শেপের মতো কিছু একটা পাবেন, উল্টা ইউ। এটা হচ্ছে অবল নিচের দিকে। এগুলো আপনার এমসিকিউতে খুব কাজে লাগবে। ঠিক আছে, সেগুলো আপনাদের কি এমসিকিউতে খুবই কাজে লাগবে। এবার এখানে যে জিনিসগুলো আছে মোটামুটি আমি সবগুলোকে সামারাইজ করে ফেলছি। তাহলে এবার আপনারা দেখেন তো এই জিনিসগুলো বুঝছেন কিনা। আমরা যে কন্ডিশন গুলো দিলাম যে ইনক্রিজিং এর জন্য ফার্স্ট ডেরিভেটিভ 0 থেকে বড় হওয়া লাগবে, এটা হলো কন্ডিশন। ডিক্রিজিং এর জন্য বা কম হ্রাসমানের জন্য ফার্স্ট ডেরিভেটিভের মান 0 থেকে ছোট হওয়া লাগবে। গরু মান বা গরিষ্ঠ মান বা ম্যাক্সিমা সবচেয়ে বড় মানের জন্য কি হইতে হবে? ফার্স্ট ডেরিভেটিভের ভ্যালু দিয়ে যদি চেক করতে চান তাহলে যেই বিন্দুতে গুরু মান তার আগের বিন্দুতে ফার্স্ট ডেরিভেটিভের মান পজিটিভ, আর তার পরের বিন্দুতে ফার্স্ট ডেরিভেটিভের মান নেগেটিভ হবে। আর সেকেন্ড ডেরিভেটিভ টেস্ট করতে চাইলে ফার্স্ট ডেরিভেটিভের মান ওই বিন্দুতে 0 হবে এবং সেকেন্ড ডেরিভেটিভের মান 0 থেকে ছোট হবে। এবং লঘু মানের জন্য কি হবে? ফার্স্ট ডেরিভেটিভের মান 0 হবে এবং সেকেন্ড ডেরিভেটিভের মান 0 থেকে বড় হবে। আর চরম বিন্দুর জন্য ফার্স্ট ডেরিভেটিভ 0 ধরে যে এক্স এর মানটা বের করবেন সেটাই চরম বিন্দু। পয়েন্ট অফ ইনফ্লেকশনের জন্য হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভ ইজ ইকুয়াল টু 0 হলে এবং চিহ্ন অপরিবর্তিত থাকলে পয়েন্ট অফ ইনফ্লেকশন, যেটা আমাদের 49 বিসিএস এর কোশ্চেন আসছিল। অবলতা বা কনকেভিটির জন্য কি? সেকেন্ড ডেরিভেটিভ 0 থেকে বড় হলে কনকেভ আপ বা অবল উপরের দিকে, সেকেন্ড ডেরিভেটিভ 0 থেকে ছোট হলে কনকেভ ডাউন বা অবল নিচের দিকে। এই যে একটা পেজ লিখে দিলাম না, এখান থেকে আপনারা একটা কোশ্চেন পেয়ে যেতে পারেন। ঠিক আছে, এখান থেকে একটা কোশ্চেন ভাই পেয়ে যেতে এই পারেন, এটা ইম্পর্টেন্ট। পয়েন্ট অফ ইনফ্লেকশন এর বাংলাটা কি হবে? পয়েন্ট অফ ইনফ্লেকশনের বাংলা তো আসলে 49তম বিসিএস ও আসছে, যে এটার বাংলাটা আমার এক্স্যাক্টলি জানা নাই। ঠিক আছে, এটা বাংলাটা জানা নাই। ওইভাবেই 49তম বিসিএস মনে এ রাখবো তাই তো? 49তম বিসিএস এ এক্স্যাক্টলি এইভাবেই আসছে, মানে কোনো বাংলা দিয়ে আসে নাই। ও বলছে আচ্ছা পয়েন্ট অফ আচ্ছা ইনফ্লেকশন যে শর্ত কি নিচের কোনটি, এভাবে আসছিল। ঠিক আছে, আচ্ছা। আচ্ছা, তাহলে বাকিগুলো আপনারা মনে হয় বুঝতে পারছেন। তাহলে আমরা কি কিছু এমসিকিউ সলভ করবো এখন? জি ভাই। আপনারা ভাই এইটুকু মাত্র বুঝতে পারছেন? ইনকনক্লুসিভ কি ইনফ্লেকশনটারে বলে? হ্যাঁ, যদি আপনার কোন একটা পয়েন্টে যদি পয়েন্ট অফ ইনফ্লেকশন থাকে তার মানে ওই পয়েন্টে আপনি কোনো ডিসিশন দিতে পারবেন না যে ওই পয়েন্টে গুরুমান নাকি লঘুমান, এই ডিসিশন দিতে পারবেন না। আমার কথা বুঝতে পারছেন? সেটাকে বলা হয় ইনকনক্লুসিভ। ঠিক আছে, সেটা কি বলা হয়? ইনকনক্লুসিভ বলা হয়। ওকে, আমি আবার তাহলে একটু লিখে দিই। যেই পয়েন্টে পয়েন্ট হয়েছে এটা এফ ডাবল প্রশ্ন প্রাইম ছিল। সি ইজ ইকুয়াল টু 0 হলে ইনকনক্লুসিভ বা গুরুমান নাকি লঘুমান জানা নেই, গুরুমান নাকি লঘুমান অজানা, সেটা কি হবে? অজানা। জি, এবার বলেন কার কি প্রশ্ন? ভাইয়া ফার্স্ট ডেরিভেটিভ তো নরমালি ঢাল হ্যাঁ, বোঝায় 6 কোনো নম্বরে হচ্ছে বক্ররেখা পয়েন্ট ত্রিভুজের অফ বা সরলরেখা, ইনফ্লেকশনে কিন্তু সেকেন্ড ডেরিভেটিভটা কি মিন করে আসলে? সেকেন্ড ডেরিভেটিভ বুঝায় হচ্ছে কনকেভিটি, বক্রতা বুঝায়, বুঝছেন? সেকেন্ড ডেরিভেটিভে বক্রতা বুঝায়। ঠিক আছে, জি ভাই বুঝতে পারছি। ওকে, আচ্ছা। এবার আসেন আমরা কিছু প্রবলেম সলভ করতে যাই। প্রবলেম সলভ করতে গেলে এখানে কিছু অঙ্ক টাইপের প্রবলেম আর কি। এই যে সেকশনটা পড়তেছি আমরা, এই সেকশনের যে অঙ্ক বেশি। ঠিক আছে, এখানের মধ্যে আমরা বেশ কিছু অঙ্ক টাইপের প্রবলেম পাবো। সো একটু টাইম লাগবে এই অঙ্কগুলো করতে। এখানে 15টা প্রবলেম আছে, তো এটা করতে একটু টাইম লাগবে। ঠিক আছে, ভাইয়া বলেন। জি ভাইয়া বলেন। কনকেভ আপের বাংলাটা কি? অবলতা, উপরের দিকে, অবলতা, অবলতা। কনকেভিটি মানে হচ্ছে অবলতা। ও আচ্ছা। ঠিক আছে,
আপনারা ইংলিশ টার্মগুলো একটু জেনে রাখেন, কারণ ওই যে 49 নম্বর দেখছেন তো কোশ্চেনের মধ্যে কিন্তু বাংলা ইংলিশ টার্ম মিলে ছিল, এবং গুরুত্বপূর্ণ টার্মগুলোর ক্ষেত্রে কিন্তু ইংলিশ টার্মগুলো দেওয়া ছিল, মানে কোশ্চেন বাংলায় ছিল কিন্তু ওই টার্মগুলো আবার ইংলিশে দেওয়া ছিল, বুঝতে পারছেন? এই জন্য ইংলিশ টার্মগুলো একটু জেনে রাখবেন আর কি, তাহলে আপনাদের জন্যই ভালো হবে। তো দুইটাই লিখে রাখতেছি আর কি, হ্যাঁ 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 হ্যাঁ, দুইটাই জেনে দুইটাই রাখেন, লিখে রাখতেছি। দুইটাই লিখে রাখেন, দুইটাই জেনে রাখেন, আপনাদের জন্য তাহলে হারানোর কিছু নেই, মানে টেনশন থাকবেন আর কি। আচ্ছা, এবার আমরা যদি দেখি, বলতেছে যে 1 নং কোশ্চেনটা বলতেছে কি দেখেন, যে এই ফাংশনের জন্য নিচের কোনটি সত্য? x ইজ ইকুয়াল টু 0 পয়েন্টে গরিষ্ঠ মান, x ইজ ইকুয়াল টু 2 এর লঘিষ্ঠ মান, x ইজ ইকুয়াল টু 1 এর স্থানীয় গরিষ্ঠ মান, x ইজ ইকুয়াল টু 2 এর স্থানীয় লঘিষ্ঠ মান। আচ্ছা, তাহলে গরিষ্ঠ লঘিষ্ঠর ব্যাপার বলছে, তাহলে আমরা একটা কাজ করি, গরিষ্ঠ লঘিষ্ঠের জন্য আমরা কি ফার্স্ট ডেরিভেটিভ বের করতে হবে না বলেন তো? 1 নং কোশ্চেনটা কিভাবে করবেন? একবার ডিফারেন্সিয়েশন করতে হবে, তো একবার ডিফারেন্সিয়েশন করেন, f প্রাইম x বের করেন, f প্রাইম x এর মান কত 1 আসতেছে? নম্বর হবে। 3 - 6x, এটা ইজ ইকুয়াল টু 0 ধরেন, 0 ধরলে কি পাবেন? 3x যদি 3x কমন নেন, স্কয়ার 6। তাহলে x মাইনাস 2, তাহলে x এর ভ্যালু আসতেছে 0 আর x এর ভ্যালু 2 আসতেছে, তার মানে 0 আর 2 ছাড়া এই 1 এর অপশন তো এমনি বাদ, ঠিক আছে? এবার আমরা দেখবো যে 0 বসাইলে কত আসে আর 2 বসাইলে কত আসে। আপনারা তাহলে একটা কাজ করতে পারেন, আপনারা ডিরেক্ট সেকেন্ড ডেরিভেটিভের কষ্ট করে টেস্ট না করে আপনারা 0 আর 2 এখানে বসাই দেন, মেইন ফাংশনে বসাই দেন, যেটা বড় আসবে সেটা গরিষ্ঠ মান, যেটা ছোট আসবে সেটা লঘিষ্ঠ মান, শেষ। বুঝতে পারছেন? আর চাইলে সেকেন্ড ডেরিভেটিভ আবার করতে পারেন, f ডাবল প্রাইম x বের করেন, f ডাবল প্রাইম x কত আসে? 6x মাইনাস 6। এবার এটার ভিতরে যদি f ডাবল প্রাইম x এর ভিতরে যদি 0 বসান, পাচ্ছেন হচ্ছে -6, তার মানে 0 বসাইলে বড় হয়। 0 বসাইলে আমরা পাবো গুরুমান, আর f ডাবল প্রাইম x এর ভিতরে যদি আমরা 2 বসাই তাহলে আমরা পাবো হচ্ছে 6, তার মানে 0 থেকে বড়, আমি 2 বসালে 0 এর জন্য পাচ্ছি আমরা কি ভাইয়া? গুরুমান, আর 2 এর জন্য পাচ্ছি কি? লঘুমান। তাহলে 0 তে স্থানীয় গরিষ্ঠ মান, তাহলে এ নম্বর অপশন তো আর 2 তে 0 তে গুরুমান আর 2 তে লঘুমান, দুইটা তো সত্য হয়েছে। দুইটাই সত্য হয়ে গেল। আচ্ছা, তার মানে অপশন এখানে আমাদের আসলে দুইটাই কারেক্ট অ্যান্সার আছে আর কি, ঠিক আছে? তাহলে আমাদের অপশনটা এটা আমাদের চেঞ্জ করবো বইয়ের মধ্যে, ওকে? বইয়ের মধ্যে এটা চেঞ্জ করে দিবেন, ওকে? তাহলে এখানে মাল্টিপল অ্যান্সার হয়ে গেছে, ওকে? আচ্ছা, এবার একটা জিনিস বলেন, এখানে x টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু এই জিনিসটা দিচ্ছে, এটা চরম বিন্দু সংখ্যা কত? এটা কি কষ্ট করে আপনার বের করা লাগবে? আপনি চাইলে অঙ্কটা করতে পারেন, কিন্তু আপনি একটা জিনিস দেখেন, চরম বিন্দু বের করার জন্য কি করতে হয়? ফার্স্ট ডেরিভেটিভ ইজ ইকুয়াল টু 0 ধরতে হয় না? একটা হ্যাঁ 4 ঘাতি ইকুয়েশনকে যদি একবার ডিফারেন্সিয়েশন করেন, এটা কয় ঘাতি ইকুয়েশন হবে? 3 ঘাতি। 3 ঘাতি হবে। 3 তো 3 ঘাতি ঘাতি ইকুয়েশন যদি হয় তাহলে তার বিন্দু কয়টা পাবেন? 3টাই পাবেন। 3টা। 3টা। তিনটা। হ্যাঁ, যদি আপনার কাছে সময় কম থাকে তাহলে আপনি এভাবে করেন, আর যদি সময় বেশি থাকে এক্সাম হলে তাহলে হচ্ছে আপনি ম্যাথটা সলভ করে তারপরে করতে পারেন, ঠিক আছে? ইচ্ছা আপনাদের, জি। ঠিক আছে? তাহলে এটা অ্যান্সার হবে 3টা। আচ্ছা, এবার দেখেন, ফাংশনের জন্য এই ব্যবধিতে গরিষ্ঠ মান বের করতে বলছে, তাহলে আমরা কি করতে হবে? ফার্স্ট ডেরিভেটিভ বের করতে হবে। ফার্স্ট ডেরিভেটিভ যদি বের করি তাহলে আমরা পাচ্ছি cos x মাইনাস sin x, এটা ইকুয়াল টু 0 ধরতে হবে, এটা ইকুয়াল টু 0 ধরলে আমরা কি পাচ্ছি? ভাইয়া cos x এখানে বিন্দুর সংখ্যা মানে কি x এর মান? x এর মান, রাইট? x এর কয়টা মান পাবেন আপনি? বুঝেন না এই বিষয়টা? বুঝছেন না এবার? জি আচ্ছা। তাহলে এবার দেখেন 10x ইজ ইকুয়াল টু তাহলে 1, তাহলে x ইজ ইকুয়াল টু কত আসতেছে? π/4 আসতেছে, x ইজ ইকুয়াল টু π/4 আসতেছে। এখন আপনি তাহলে x এর মান π/4টা গরিষ্ঠ মান বের করতে বলছে, এখন আপনি তো দেখেন বিন্দু কয়টা পাইছেন? আপনি একটা পাইছেন না একাধিক পাইছেন? একটা। তাহলে এই বিন্দু যদি একটাই পান তার মানে হচ্ছে যে এটা আপনি গুরুমান হবে, এটা শিওর থাকেন, কারণ একটা বিন্দু পাইছেন এবং ওরা বলছে গুরুমান বের করতে, তাহলে এই বিন্দু তো গুরুমান হওয়া ছাড়া উপায় নেই, তাই না? তাহলে আপনি চাইলে সেকেন্ড ডেরিভেটিভ করতে পারেন, সেকেন্ড ডেরিভেটিভ করে আপনি যদি এর জায়গায় π/4 বসান, আপনি দেখবেন যে আপনি কি পাবেন? 0 থেকে ছোট পাবেন, তার মানে এই ভাইয়া x ইকুয়াল টু বুঝতে পারলাম π/4 না। আচ্ছা আমাকে বলেন, x এর মান যে π/4 বের হয়েছে এই পর্যন্ত বুঝছেন জি ভাইয়া? x এর মান যে π/4 বের হয়েছে যিনি প্রশ্ন করছেন এই পর্যন্ত বুঝছেন ভাইয়া? জি বলেন। তাহলে x এর মান আপনার π/4 বের হয়েছে, এখন আমাদের ফর্মুলা কি বলতেছে? আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, সেকেন্ড ডেরিভেটিভ বের করতে হবে, সেকেন্ড ডেরিভেটিভের মধ্যে কি বসাইতে হবে? π/4 বসাইতে হবে, এইটা না ফর্মুলা? হ্যাঁ হ্যাঁ, তাহলে সেকেন্ড ডেরিভেটিভের π/4 বসাইলে আপনি দেখবেন সেকেন্ড ডেরিভেটিভের মানটা কি 0 থেকে বড় নাকি 0 থেকে ছোট। এখন আপনি আরেকবার ডিফারেন্সিয়েশন করেন, করলে কত পাচ্ছেন? -sin x আর -cos x। এবার যদি π/4 বসান আপনি কি পাবেন? 0 থেকে ছোট পাবেন, তার মানে x ইকুয়াল টু π/4 কি আছে ভাইয়া? গুরুমান আছে। x ইকুয়াল টু π/4 কি আছে? গুরুমান আছে। এখন সেই গুরুমানটা কত কত হবে?
এই যে এই জায়গায় পাই বাই 4 বসাই দেন, এই যে অরিজিনাল ফাংশনের মধ্যে এফ অফ পাই বাই 4 বের করেন, তাহলে সাইন পাই বাই 4 প্লাস কস পাই বাই 4 মানে হচ্ছে 1/√2 প্লাস 1/√2, দুইটা √2 মানে কত 2 ইন্টু 1/√2, 2 ইন্টু 1/√2 মানে কাটাকাটি গেলে √2 থাকবে, তাই না? অ্যান্সার হবে √2, অ্যান্সার হবে বিন। সবাই কি বুঝতে পারছেন? ভাইয়া এই যে 0,π/2 ব্যবহৃত, তাহলে এইটার ব্যবহার কি করলাম? এই যে আপনি যদি 0,π/2 না বলতো তাহলে এক্স এর কয়টা মান পাইতেন? এক্স এর মান তো অনেকগুলো পাইতেন আপনি। একটা ত্রিকোণমিতিক ফাংশনের তো অনেকগুলো সলিউশন থাকে, আপনারা ওই যে ইন্টারমিডিয়েটে পড়ছেন না যে একটা ত্রিকোণমিতিক ফাংশনের অনেকগুলো সলিউশন থাকে, তাই না? হ্যাঁ, তাহলে 0 থেকে π/2 বলে দেওয়ার কারণে আমরা জাস্ট একটা মানই পাইছি। বুঝা গেল? জি ভাই। মানে 0 থেকে π/2 এর মধ্যবর্তী যে কোনো একটা মানের জন্য, এই তো? হ্যাঁ রাইট। তাহলে 0 থেকে π/2 এর জন্য আমরা জাস্ট π/4 এই মানটা পাইছি। কিন্তু যদি এটা যদি এই রিজনটা না বলতো তাহলে আমাদের হচ্ছে এক্স এর অনেকগুলো মান চলে আসতো। এতগুলো মানের জন্য চেক করা তো ঝামেলা না, বারবার চেক করা লাগতো, এই জন্য ওরা ব্যবধি দিয়ে দিচ্ছে। বুঝতে পারলেন? হ্যাঁ, আচ্ছা, এবার দেখেন 3 নম্বর গেল, 4 নম্বরটা আসেন। অবলতা নিচের দিকে। দ্বিতীয়বার ডেরিভেটিভ কেন করতে হবে? মানে প্রথমবারে তো আমরা গুরুমানটা পেয়ে গেছি। না, প্রথমবারে তো আপনি একটা যে প্রথমবার যে মানটা পেয়েছেন সেটা চরম বিন্দু। এখন চরম বিন্দুতে কি গুরুমান আসবে নাকি লঘুমান আসবে এটা কি আপনি শিওর জানেন? এটা কি আপনি শিওরলি জানেন? জানেন না তো। এটার জন্য আমাদের কি করতে হয়? সেকেন্ড ডেরিভেটিভ করতে হয় না? দ্বিতীয়বার ডিফারেন্সিয়েশন করে চেক করতে হয় না? এটা আর কি বলতে চাচ্ছি, বুঝতে পারছেন? আচ্ছা, আচ্ছা, এবার দেখেন 4 নম্বর প্রশ্নটা দেখেন। অবলতা নিচের দিকে, অবলতা নিচের দিকে মানে কি? কনকেভ ডাউন। অবলতা নিচের দিকে কনকেভ ডাউন। কনকেভ ডাউনের জন্য শর্ত কি ভাইয়া? এফ ডাবল প্রাইম এক্স ইকুয়াল টু কি? সেকেন্ড ডেরিভেটিভ 0 থেকে ছোট হইতে হবে, 0 থেকে ছোট হইতে হবে, তাই না? তাহলে এটাকে 0 থেকে ছোট ধরেন, তাহলে এটাকে দুইবার ডিফারেন্সিয়েশন করেন, এটাকে একবার করলে কত আসবে বলেন? এক্স কিউব কে করলে 3x² মাইনাস 12x আসবে প্লাস 9 আসবে। এটাকে যদি আরো একবার করেন তাহলে কত আসতেছে? 6x মাইনাস 12 6x মাইনাস 12 কি হবে ভাইয়া? 0 থেকে ছোট, তাহলে 6x লেস দেন 12, x লেস দেন কত ভাইয়া? 2। x লেস দেন 2 মানে কি? মাইনাস ইনফিনিটি থেকে 2 এর আগ পর্যন্ত আসবে, তাই না? এই নম্বরটা কারেক্ট আনসার হবে। আমার কথা কি বুঝতে পারছেন? জি ভাইয়া। ওকে, এবার দেখেন তো দ্বিতীয় ডেরিভেটিভ টেস্ট অনুসারে যদি f প্রাইম 0 ইজ ইকুয়াল টু 0 হয় এবং f ডাবল প্রাইম 0 থেকে বড় হয় তাহলে কি লঘুমান পাবেন না গুরুমান পাবেন বলেন তো? ডাবল ডেরিভেটিভ 0 থেকে বড় তাহলে কি পাবেন? লঘুমান না? লঘুমান পাবেন। তাহলে লঘুমান পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে এই তো আপনারা বুঝে গেলেন এটা। এবার 6 নম্বরটা বলেন তো দেখি, এটার লঘিষ্ঠ মান কত? আচ্ছা, আমি আপনাদের কাছে এটা ডিফারেন্সিয়েশন দিয়ে করার কিছু না, এটা নরমাল একটা বেসিক জিনিস। আপনারা একটা জিনিস আমাকে বলেন, মডুলাস ফাংশনের মান কি পজিটিভ হয় না নেগেটিভ হয়? মডুলাস ফাংশনের মান হতে পারে পজিটিভ আচ্ছা, এখন আমাকে মডুলাস ফাংশনের মান তো 0 হতে পারে, তাই না? 0 তো হতে পারে, 0 হতে পারে অথবা কি পজিটিভ হতে পারে। এখন যদি এটার মান, আচ্ছা কারো মনে হয় নয়েজ আসতেছে, তাই না? জি ভাই। কার এখান থেকে আসতেছে একটু কেউ বলবেন? এখন মানে বন্ধ হয়ে গেছে। আচ্ছা ওকে, এবার আমি যেটা বলতে চাচ্ছি শুনেন, মডুলাস ফাংশনের মান 0 হতে পারে অথবা কি হতে পারে ভাইয়া? 0 হতে পারে অথবা পজিটিভ হতে পারে। যদি মডুলাস ফাংশনের মান যদি পজিটিভ হয় তাহলে কি আপনি লঘিষ্ঠ বা ছোট মান পাবেন না বড় মান পাবেন? এর মানটা যদি পজিটিভ হয়, ধরেন এর মান আসলো 1 বা 2 বা 3 বা 4, তাহলে এই 1 এর সাথে তো এই 1 যোগ হয়ে কত হয়ে যাবে? মানটা 2 হয়ে যাবে। বা ধরেন এটার মান 2 আসলো, তাহলে 2 এর সাথে 1 যোগ হয়ে কত হয়ে যাবে? মানটা 3 হয়ে যাবে। অর্থাৎ এই মানটা কি বাড়তে থাকবে না যদি এই মডুলাসের মানটা পজিটিভ আসে? তাহলে কিন্তু আরেকটা কেস হইতে পারে কি, এই মডুলাসের মানটা 0 হতে পারে না। যদি এই মডুলাসের মানটা 0 হয় সেই ক্ষেত্রে এই ফাংশনের মান কত হবে? 1 হবে। তাহলে এই ফাংশনের মান সর্বনিম্ন কত হতে পারে? সর্বনিম্ন তো 1ই হতে পারে, 1 এর চেয়ে তো ছোট আর হতে পারবে না, তাই না? সর্বনিম্ন তো 1ই হতে পারবে, 1 এর চেয়ে কি ছোট আর হতে পারবে? আপনারা বলেন না।
তার মানে এর সর্বনিম্ন মান হতে পারে 0, এই মডুলাস ফাংশনের সর্বনিম্ন মান হতে পারে 0, আর মডুলাস ফাংশনের সর্বনিম্ন মানটা যদি 0 হয় সেই ক্ষেত্রে এই ফাংশনের মান হতে পারে 1। তাহলে এই ফাংশনের লঘিষ্ঠ মান কত হবে ভাইয়া বলেন তো? 1 হবে না? 1 কারণ মডুলাস ফাংশনের সর্বনিম্ন মান হচ্ছে 0, সো এইটাকে 0 বানাইতে পারলে এইটার মান হচ্ছে 0 + 1 = 1 হবে। আদারওয়াইজ এটার মান কিন্তু 1 থেকে বড় হবে। সো লঘিষ্ঠ মান আমার ক্যালকুলেশন করা ছাড়াই আমি বলে দিতে পারি লঘিষ্ঠ মান 1 হবে। বুঝা গেল? হ্যাঁ ভাইয়া আচ্ছা, এটা কি জি ভাই। ডিফারেন্সিয়েশন করে করা যাবে? এইটার লঘিষ্ঠ মানটা ডিফারেন্সিয়েশন করে করা যাবে কিনা, জি। এটাকে ডিফারেন্সিয়েশন করে করা যাবে কিনা, এইটা ভাইয়া এইটা মনে হয় আপনি ডিফারেন্সিয়েশন করে করতে একটু ঝামেলায় পড়তে পারেন, কারণ এখানে x = 2 পয়েন্ট, এটা ডিফারেন্সিয়েবল না। তো এটা আপনাকে গ্রাফ দিয়ে এটা করতে হবে, গ্রাফ দিয়ে বের করতে হবে, অথবা আমাদের মতো এভাবে কমন সেন্স দিয়ে আপনি করতে পারবেন এই প্রবলেমটা। বুঝতে পারছেন? একটু ভাই জি। গ্রাফটা দেখাবেন? হ্যাঁ, এটার গ্রাফটা দেখেন। ধরেন এখানে +1 এই জিনিসটা নাই, তাহলে x - 2 এর গ্রাফটা তো আঁকতে পারবেন। এটা x অক্ষ, এটা y অক্ষ, এখানে x = 2 পয়েন্ট, এখান থেকে এরকম ভি শেপের একটা গ্রাফ না? যদি আচ্ছা আমাকে একটা কথা বলেন, ধরেন এখানে +1 এই বিন্দুটা নাই, +1 বিন্দুটা যদি না থাকতো তাহলে বলো তো এই গ্রাফের সর্বনিম্ন বিন্দু কত, সর্বনিম্ন মান কত? সর্বনিম্ন কোথায় নামছে? এটা 0 পয়েন্টে নামছে না? y অক্ষ বরাবর কি y এর মান কত, কোটির মান কত? সর্বনিম্ন কোটির মান 0 না? সর্বনিম্ন কোটির মান হচ্ছে 0। তাহলে এইবার এটার সাথে যদি আপনি 1 যোগ করেন তাহলে ফাংশনটা গ্রাফ কি হবে জানেন? ফাংশনটা গ্রাফটা 1 ঘর উপরে উঠে যাবে। 1 ঘর কই যাবে? উপরে উঠে যাবে। উপরে উঠে যাবে। তাহলে 1 ঘর উপরে উঠে গেলে এই বিন্দুটা কত হবে তখন? 2,1 হবে। কত হবে? 2,1 হবে। তার মানে এটা সর্বনিম্ন কোটি কত? সর্বনিম্ন কোটি হচ্ছে 1। সো এই ফাংশনের সর্বনিম্ন লঘিষ্ঠ মান হচ্ছে 1। ঠিক আছে? আচ্ছা বলেন তো, আমি একটা ইন্টারেস্টিং কোশ্চেন জিজ্ঞেস করি আপনাদেরকে, এই ফাংশনের গুরুমান কত বলতে পারবেন? এই ফাংশনের গুরুমান কত? ইনফাইনাইট। ইনফিনিটি। হ্যাঁ, মানে অর্থাৎ এই ফাংশনের কোনো গুরুমান নাই, এই ফাংশনের কোনো গুরুমান নাই। বুঝতে পারছেন? ইনফিনিটি কি কোনো সংখ্যা না একটা ধারণা? বড় সংখ্যাকে আমরা ইনফিনিটি প্রকাশ করি। সো ইনফিনিটি যদি কোনো সংখ্যাই না হয় তাহলে আপনি বলবেন কেমনে যে গুরুমান কত? বুঝেন না এই বিষয়টা? হ্যাঁ ঠিক আছে, তার মানে এই ফাংশনে কিন্তু গুরুমান নেই, কিন্তু লঘুমান হচ্ছে 1, কারণ 1 পর্যন্ত নামছে, তাই না? লঘুমান হচ্ছে 1। আচ্ছা, তাহলে আপনারা এটাও বুঝতে পারলেন। আচ্ছা, এইবার 7 নম্বর প্রবলেমটা আপনারা একটু দেখেন। এই ফাংশনের ক্রমবর্ধমানের জন্য কি করবেন বলেন তো ভাইয়া? ক্রমবর্ধমানের জন্য কি করতে হয় জানেন? ক্রমবর্ধমানের ফর্মুলাটা কি বলছিলাম? এফ প্রাইম এক্স ধনাত্মক 0 থেকে বড়। গ্রেটার দ্যান 0। গ্রেটার দেন 0 হবে। তাহলে একবার ডিফারেন্সিয়েশন করেন তো দেখি এটাকে কি আসতেছে। x² - এক্স স্কোয়ার 2x মাইনাস 2x মাইনাস 3। ইজ গ্রেটার দেন 0 নাকি? ঠিক আছে কিনা ভাইয়া? হ্যাঁ এবার এটাকে যদি হ্যাঁ আপনারা কি এটাকে মিডল টার্ম করতে পারবেন না? মিডল টার্ম করলে কত আসবে? x² হ্যাঁ - 3x + 2x নাকি? তাহলে আলটিমেটলি আসবে হচ্ছে x - 3 ইনটু মাইনাস x 1 + কম 3। 1 x + 1 গ্রেটার দেন 0 হবে না? 0 থেকে বড়। এখন এটা তো সমান সমান চিহ্ন না, এটা তো গ্রেটার দেন চিহ্ন। তাহলে অসমতা কি আপনারা সমাধান করতে পারেন? সবাই অসমতা সমাধান করতে পারেন? জি। ঠিক আছে, জি ভাইয়া। সমাধান করতে পারেন। তাহলে যদি সমাধান করতে পারেন সেই ক্ষেত্রে আপনার অ্যান্সার হচ্ছে এখানে x হচ্ছে 1 থেকে কি হবে? 1 থেকে ছোট হবে, -1 থেকে ছোট অ্যান্সারটা হবে, বি হবে। অথবা x হচ্ছে 3 থেকে বড় হবে, তাই না? বড়টার চেয়েও বড়, ছোটটার চেয়েও কি ছোট চেয়ে ছোট হয়। ছোট। ছোটর চেয়ে ছোট। এখানে দুইটা পয়েন্ট আসতেছে, একটা হলো x এর মান আসতেছে -1 পয়েন্ট, আর একটা x এর মান আসতেছে 3 পয়েন্ট। সো 3 হচ্ছে বড় আর -1 হচ্ছে ছোট, তাহলে ছোটটার চেয়েও ছোট হবে আর বড়টার চেয়েও বড় হবে। তাহলে এটাই হচ্ছে কি আমাদের সূত্র। তাহলে -1 থেকে ছোট মানে কি? -ইনফিনিটি থেকে -1 পর্যন্ত আসবে ইউনিয়ন, অর এর পরিবর্তে আসবে ইউনিয়ন। আর 3 থেকে বড় মানে কি? 3 থেকে +ইনফিনিটি পর্যন্ত যাবে। সো এটা ডি নম্বরটা কারেক্ট অ্যান্সার হয় না ভাইয়া? 3 নাম্বারটা ডি নম্বরটা কারেক্ট অ্যান্সার হয়। আচ্ছা, এবার হচ্ছে বলেন তো x + 1/x এই ফাংশনটার পরম লঘিষ্ঠ মান কত? এটা পরম লঘিষ্ঠ মান কত? তাহলে এটা আমরা কি করব? এটার লঘিষ্ঠ মান বের করতে গেলে কি করতে হবে? একবার ডিফারেন্সিয়েশন করতে হবে, = 0 ধরতে হবে। তাহলে এটাকে একবার ডিফারেন্সিয়েশন করেন, 1 + -1/x² = 0। তার মানে আপনার x এর মান কত আসতেছে? 1/x² = 1, x² = 1,
এক্স ইজ ইকুয়াল টু কত আসতেছে ভাইয়া, প্লাস মাইনাস ওয়ান না? হুম। কিন্তু আপনি কি এক্স ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস ওয়ান নিতে পারবেন নাকি শুধু প্লাস ওয়ান নিতে পারবেন? +1, কারণ x কেন? 0 থেকে বড় আছে। এখানে বলে দিচ্ছে এক্স হচ্ছে 0 থেকে বড়, এক্স 0 থেকে বড় হলে আপনি শুধু প্লাস ওয়ানটা নেবেন। তো প্লাস ওয়ানটা যদি আপনি নেন তাহলে এক্স এর মান হচ্ছে প্লাস ওয়ান। তাহলে এবার আপনি সেকেন্ড ডেরিভেটিভ চাইলে করতে পারেন, কিন্তু সেকেন্ড ডেরিভেটিভ না করেও আপনি অঙ্কটা করতে পারেন। কিভাবে করতে পারেন বলেন তো? কারণ এখানে চাইছে লঘিষ্ঠ মান, আর আপনি বিন্দু পাইছেন কয়টা? বিন্দু পাইছেন হচ্ছে একটা। তাহলে ওই এক একটা। বিন্দু লঘিষ্ঠ মান হওয়া ছাড়া তো কোনো উপায় নেই। ওই এক বিন্দুর লঘিষ্ঠ মান হওয়া ছাড়া কি কোনো উপায় আছে বলেন? না। লঘিষ্ঠ মান হওয়া ছাড়া কিন্তু কোনো উপায় নাই। তাহলে এবার এক্স ইজ ইকুয়াল টু ওয়ানটা আমরা ওই ফাংশনে যদি বসাই দিই তাহলে কত পাচ্ছি? 1 প্লাস 1 বাই 1 ইজ ইকুয়াল টু কত? 2 পাচ্ছি। তাহলে অ্যান্সার হচ্ছে 2। অ্যান্সার কত ভাইয়া? 2। 2 2 9 নম্বর অপশনটা কোশ্চেন তো একদম ইজি। বলো 9 নম্বরটা কি? এ থেকে বি ব্যবধিত এফ প্রাইম এক্স যদি 0 থেকে বড় হয় তাহলে ফাংশনটা কি হবে? ক্রমবর্ধমান। ইনক্রিজিং ফাংশন। ইনক্রিজিং ফাংশন। এফ এক্স ইজ ইকুয়াল টু এক্স কিউব, এটা এক্স ইজ ইকুয়াল টু 0 তে কি হবে? এক্স ইজ ইকুয়াল টু 0 তে কি, এটা বোঝার জন্য আপনাকে কি করতে হবে? ফাংশনটাকে একবার ডিফারেন্সিয়েশন করেন। এফ প্রাইম এক্স এর মান কত আসতেছে? 3x²। আচ্ছা এফ ডাবল, আচ্ছা এবার 3x² ইজ ইকুয়াল টু 0 ধরেন, তাহলে এক্স এর মান কত পাচ্ছেন? এক্স এর মান পাচ্ছেন 0 নাকি? 0। এক্স এর মান 0 জি। পাচ্ছেন। এবার ডাবল ডেরিভেটিভ করেন, ডাবল ডেরিভেটিভ করলে কত পাচ্ছেন? 6x পাচ্ছেন না? 6x। 6x পাচ্ছেন না? তাহলে এবার ডাবল ডেরিভেটিভের ভিতরে কত বসাবেন? ডাবল ডেরিভেটিভের ভিতরে 0 বসায় দেখেন তো কত আসে? 0 বসবে। 0 0 আসে। আসে। তাহলে 0 যদি আসে, আমরা কি বলছিলাম ডাবল ডেরিভেটিভ 0 হলে কি হয়? ডাবল ডেরিভেটিভ যদি 0 হয় তাহলে কি হয়? ওই যে গুরুমান না পরিবর্তন বিন্দু, ইনফ্লেকশন। পরিবর্তন বিন্দু হয়। ও পয়েন্ট আচ্ছা অফ আচ্ছা, ইনফ্লেকশন। পয়েন্ট অফ ইনফ্লেকশনকে আমরা বলি পরিবর্তন বিন্দু। আমি এই বাংলাটা পরিবর্তন বলি বিন্দু। নাই, ঠিক আছে? তাহলে কিন্তু গুরুমানও হবে না, লঘুমানও হবে না, ঠিক আছে? তাহলে এটা কি হবে? পরিবর্তন বিন্দু হবে। ওকে, বুঝতে পারলেন? ঠিক আছে। মানে পয়েন্ট অফ ইনফ্লেকশন হবে, জি। পয়েন্ট অফ ইনফ্লেকশন হবে, বুঝছেন? পয়েন্ট অফ ইনফ্লেকশন হবে। ওকে, আচ্ছা ভাই, এবার এখন জি আমরা এই যে কয়টা সমাধান করলাম যে প্রাইম এক্স এর মান 0 অথবা এই গ্রেটার দেন বা লেস দেন যে বিবেচনা করে সমাধান করলাম, এখন ওই যে মাইনাস থেকে প্লাস বা প্লাস থেকে মাইনাস এইটা কখন ইউজ করতে হবে এই নিয়মটা? মাইনাস থেকে প্লাস, আচ্ছা ওইটা দিয়ে আপনি চাইলে করতে পারেন, কিন্তু ওইটা হচ্ছে আপনি কনসেপ্টের জন্য জেনে রাখেন। যদি আপনার কোনো এমসিকিউ এমন করে যে এফ প্রাইম এক্স মাইনাস থেকে প্লাসে গেল, তাইলে ওই বিন্দুতে কি হবে, তখন আপনি এটা অ্যান্সার করবেন। কিন্তু অঙ্ক করার ক্ষেত্রে তো আমরা ওইটা ইউজ করি না। আমরা তো ইন্টারমিডিয়েট থেকেই অঙ্ক করার সময় আমরা ও আচ্ছা ডাবল আচ্ছা। ডেরিভেটিভ টেস্ট দিয়ে করি, বুঝছেন? বাট কনসেপ্টের জন্য আমি জানাই রাখছি আর কি আপনাদেরকে, হ্যাঁ, ঠিক আছে? ওকে, আচ্ছা ঠিক আছে। আসেন তাহলে এখানে ভাইয়া অনেকগুলো প্রবলেম আছে এখানে। ও 15 পর্যন্ত না, আর বেশি প্রবলেম নাই, তাহলে আমরা করতে পারবো। আমি ভাবছিলাম যে আজকে তো এই প্রবলেমগুলো শেষ করতে করতে সারা আরো একটা টপিক বাকি আছে। আচ্ছা যাই হোক, আমরা 11 নম্বর প্রবলেমটা একটু দেখি কি বলছে ফাংশনের। 11 নম্বর কি বলছে একটু ভাইয়া দেখেন তো সবাই। ফাংশনের পরম গরিষ্ঠ মান কোন বিন্দুতে পাওয়া যাবে? পরম গরিষ্ঠ মান পাওয়ার জন্য কি করতে হবে? একবার ডিফারেন্সিয়েশন করেন, এফ প্রাইম এক্স বের করেন। 2x minus 4, 2x minus 4 is equal to 0 ধরেন, তাহলে x is equal to কত পাবেন? x is equal to 2 পাবেন। তাহলে x is equal to যদি 2 পান, তাহলে আবার ডিফারেন্সিয়েশন কোন বিন্দুতে পাওয়া যায়? ব্যবধারিত কোন পরম গরিষ্ঠ মান কোন বিন্দুতে পাওয়া যায়? তাহলে x is equal to 2 তে পাওয়া যাবে নাকি? হ্যাঁ, মানে এখানে তো একটা 2 এ আসে, দ্বিতীয়বার ডিফারেন্সিয়েশন করলেও 2 আসবে। আচ্ছা যেহেতু এখানে একটু দরকার আমি নাই আমাদের। আপনাদেরকে একটা বেসিক একটু আরেকটা বেসিক আপনাদেরকে অ্যাড করতে চাই, আরেকটা বেসিক একটু অ্যাড করতে চাই, বুঝছেন? আরেকটা বেসিক আপনাদের একটু জানাই দিতে চাই। সেটা হচ্ছে যে আমরা যখন ফার্স্ট ডেরিভেটিভ করে আমরা একটা চরম বিন্দু পাচ্ছি, আমরা কি বলতে চাচ্ছি? যে চরম বিন্দুতে ফাংশনটার গুরুমান থাকতে পারে, চরম বিন্দুতে ফাংশনটার লঘুমানও থাকতে পারে, তাই না? চরম বিন্দুতে কিন্তু ফাংশনটা জি। লঘুমানও থাকতে পারে। এখন কি গুরুমান থাকবে নাকি লঘুমান থাকবে, এটাকে আমরা কোথায় গিয়ে চেক করতেছি? এটাকে আমরা সেকেন্ড ডেরিভেটিভে গিয়ে চেক সেকেন্ড করতেছি, তাই ডেরিভেটিভ তো? দিয়ে। সেকেন্ড ডেরিভেটিভে হ্যাঁ। চেক করতেছি, স্যার এটা হচ্ছে আমাদের কনসেপ্ট। এই কনসেপ্টটা খাটবে যদি ফাংশনটাকে ফার্স্ট ব্র্যাকেট বা খোলা ব্যবধির মধ্যে দেওয়া থাকে। বাট ফাংশনটাকে যদি আপনার বদ্ধ ব্যবধিতে দেওয়া থাকে, তাহলে আপনাকে কি করতে হবে? প্রান্ত বিন্দু যে দুটো থাকে, বদ্ধ ব্যবধির যে প্রান্ত বিন্দু থাকে, অর্থাৎ এখানে প্রান্ত বিন্দু হচ্ছে 0 এবং 3, এই দুইটা বিন্দুতেও কিন্তু আপনার চেক করতে হবে। যদি বদ্ধ ব্যবধি থাকে তাহলে আপনি কোন বিন্দুতে চেক করতে হবে? ওই চরম বিন্দুতে তো চেক করবেনই,
একই সাথে কোন বিন্দুতে চেক করবেন, ওই 0 আর 3 তো চেক করতে হবে, বুঝতে পারছেন? এই কনসেপ্টটা কিন্তু আমাদের এর ভিতরে ছিল না, ইন্টারমিডিয়েটের বই বলেন বা অনার্সের রেগুলার মধ্যে ছিল না এই কনসেপ্টটা। যদি বদ্ধ ব্যবধি থাকে সেই ক্ষেত্রে আপনার প্রান্ত বিন্দুতেও চেক করতে হবে, চরম বিন্দু ছাড়া প্রান্ত বিন্দুতেও কি করতে হবে ভাইয়া, চেক করতে হবে, বুঝতে পারছেন? তাহলে এখন আমরা এক্স ইজ ইকুয়াল টু 2 পাইলাম, তো এক্স ইজ ইকুয়াল টু 2 তে গুরুমান থাকতে পারে, তাহলে এক্স ইজ ইকুয়াল টু 2 এর মানটা এখানে বসায় দেখি তো এফ অফ 2 এর মান কত আসে। এফ অফ 2 এর মান কত আসে ভাইয়া বলেন তো? 2 স্কয়ার মাইনাস 4 ইনটু 2 প্লাস 5, অর্থাৎ 4 মাইনাস 8 মানে মাইনাস 4 1 মাইনাস 4 প্লাস 5 ইজ ইকুয়াল টু কত আসতেছে? 1 আসতেছে, 1 আসতেছে। আচ্ছা, তাহলে আমরা 1 পাচ্ছি। এবার প্রান্ত বিন্দুগুলোর মান একটু বসায় দেখেন তো ভাইয়া, এফ অফ 0 এর মান কত আসতেছে? 5 5 আসতেছে। 5 আর এফ অফ 3 এর মান কত আসতেছে? 9 মাইনাস 4 ইনটু 3 প্লাস 5 কত 2 আসতেছে? 2 আসতেছে। তাহলে সবচেয়ে বড় মানটা কোথায় পাওয়া গেল? সবচেয়ে বড় মানটা কোথায় পাওয়া গেল? সব 0 এফ অফ তাহলে 0 x বিন্দুতে x ইজ ইকুয়াল টু 0 হবে কারেক্ট অ্যান্সার, বুঝতে পারছেন? x ইজ 0 তে ইকুয়াল টু 0 কি হবে? x ইজ ইকুয়াল টু 0 হবে কারেক্ট অ্যান্সার। ওকে, right answer, জি। এইটা যদি ওপেন ইন্টারভাল থাকতো, ইউজুয়ালি ওপেন ইন্টারভাল দেয়, ওপেন ইন্টারভাল থাকলে আমরা শুধুমাত্র চরম বিন্দুতে চেক করলে হয়ে যেত, কিন্তু ক্লোজ ইন্টারভাল থাকলে আমাকে প্রান্ত বিন্দুতেও চেক করতে হবে, এটা আমরা মাথায় রাখবো। ওকে, এইটা যদি আপনারা বুঝে থাকেন আমাকে একটু বলেন তো 15 নম্বর অঙ্কের অ্যান্সারটা কত হবে? 15 নম্বর এমসিকিউ অ্যান্সারটা কত হবে বলেন তো? চরম বিন্দু এবং প্রান্ত চরম বিন্দু বিন্দু। ও প্রান্ত বিন্দু, চরম বিন্দু এবং প্রান্ত বিন্দু। কারণ কি দেখেন তো, কারণ কি, কারণ কি? কারণ হচ্ছে এটা ক্লোজ ইন্টারভাল, ক্লোজ ইন্টারভাল। বদ্ধ ব্যবধি দিছে, তাইলে আপনারা বুঝে গেলেন, তাই না? 14 নম্বরটা বলেন তো, এফ ডাবল প্রাইম 0 থেকে ছোট, তাহলে কি অবলতা কোথায় হবে? ফাংশনের গ্রাফের অবলতা কি নিচের কোথায়, কোন দিকে। দিকে হবে? নিচের দিকে। নিচের দিকে হবে। নিচের আর দিকে 13 হবে এটা। আচ্ছা, 13 নম্বরটা আপনারা পারবেন না, এবার বলো তো স্থানীয় গরিষ্ঠ মান, অনেকগুলো তো করলাম এই জাতীয়। স্থানীয় গরিষ্ঠ মান কোন বিন্দুতে? গরিষ্ঠ মান কত এটা বের করতে পারবেন না? 13 জি নম্বরটা ভাইয়া পারবো। এটা হলো 21 হবে, 21 কারেক্ট অ্যান্সার 21 হবে, ঠিক আছে? ওই একবার ডিফারেন্সিয়েশন করবেন, এক্স এর দুইটা মান আসবে, ওগুলো তো বের করে ফেলবেন। এই ভাইয়া ফাংশন বলেন ভাইয়া 4 নম্বরটা আরেকবার দেখাই দিবেন? কয় নম্বর? 4 4 নম্বর। আচ্ছা, হ্যাঁ 4 নম্বরটা দেখেন তো আপু, এখানে কি আসছে? বলছে যে অবলতা নিচের দিকে কোন ব্যবধিত, তাহলে কি ডাবল ডেরিভেটিভ 0 থেকে ছোট হইতে হবে অবলতা নিচের দিকের জন্য, মানে কনকেভ ডাউনের জন্য। তো ডাবল ডেরিভেটিভ যদি করেন আপনি পাচ্ছেন হচ্ছে 6x মাইনাস 12, তাহলে এটা 0 থেকে ছোট হবে। 6x মাইনাস 12 যদি 0 থেকে ছোট হয় তাহলে 6x লেস দেন 12, আর তাহলে x লেস দেন 2 হবে আপু। x যদি 2 থেকে ছোট হয় এটাকে আমরা চাইলে কি লিখতে পারি? মাইনাস ইনফিনিটি জি থেকে ভাইয়া 2। এখন ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ জি ভাইয়া ভাইয়া, 12 মানে তখন নাম্বারটা কি মানে বুঝতে বললেন? পারিনি ক্লিয়ারলি। কি ভাইয়া 12 নাম্বারটা একটু যদি বলতেন। না, 12 নম্বর আমরা এখনো করি নাই, 12 নম্বর এখন করব, ঠিক আছে? 12 নম্বর আমরা করব। এখানে আমরা 12 নম্বর ফাংশনটাকে, তাহলে ফাংশনের আমাদের কি বের করতে হবে? গুরুমান আর লঘুমান বের করতে হবে। তো তাহলে আমরা 12 নম্বর ফাংশনটাকে একবার ডিফারেন্সিয়েশন করি, এটা হলো 12 নম্বরের অ্যান্সার এখানে, ঠিক আছে? এফ প্রাইম এক্স বের করি, কত আসতেছে? এফ প্রাইম এক্স কত আসবে বলেন তো? এক্স কে রেখে ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইকুয়াল ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস প্লাস এক্স মাইনাস ইনভার্স ই টু দি এক্স পাওয়ার টু দি মাইনাস পাওয়ার এক্স মাইনাস ইকুয়াল ই টু দি এক্স পাওয়ার মাইনাস প্লাস এটা ইজ ইকুয়াল টু যদি মাইনাস 0 এক্স ধরি, ইনভার্স টু দি এক্স পাওয়ার মাইনাস এক্স করলে মাইনাস এক্স প্লাস প্লাস 1, ইনভার্স এক্স। তাহলে এক্স এর মান কত আসতেছে? মাইনাস এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, তাহলে এক্স ইজ ইকুয়াল টু 1, এক্স ইজ ইকুয়াল টু 1 আসতেছে, তাই না? তাহলে আচ্ছা এখন বলছে এক্স ইজ ইকুয়াল টু 1 এ, তাহলে আমরা গুরু মান নাকি লঘু মান চেক করতে হবে। এটার জন্য আমরা ডাবল ডেরিভেটিভ করি, ডাবল ডেরিভেটিভ করলে কত আসতেছে? আবার যদি করেন এক্স, এই যে এক্স টু এটাকে দি করেন পাওয়ার মাইনাস ডাবল ডেরিভেটিভ করলে কত আসতেছে বলেন? এক্স টু দি পাওয়ার মাইনাস এক্স ইনভার্স এক্স এক্স ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এরপরে হচ্ছে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস এক্স তাহলে আমরা 2 ই টু দি পাওয়ার মাইনাস মাইনাস ই কয়টা টু পাচ্ছি? এক্স ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস 2 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস মাইনাস এক্স, 2 ই টু দি পাওয়ার মাইনাস মাইনাস এক্স যদি কমন নেন এক্স মাইনাস 2 পাচ্ছি। এবার এক্স এর জায়গায় 1 বসায় দেন তো, এক্স এর জায়গায় 1 বসায় দিলে কত পাচ্ছেন? মাইনাস মাইনাস ইনভার্স এক্স ই টু দি পাওয়ার 1 বাই ই ইন্টু 1 মাইনাস 2 মানে কত? মাইনাস ই ইনভার্স 1 মাইনাস 1 বাই ই। তাহলে এটা কি পজিটিভ না নেগেটিভ? 0 থেকে বড় না 0 থেকে ছোট? 0 থেকে ছোট, 0 থেকে ছোট হবে 0 থেকে 0 থেকে ছোট নেগেটিভ। 0 থেকে ছোট হলে কি পাবেন? গুরুমান পাবেন না? হ্যাঁ গরিষ্ঠ গুরুমান। মান। তাহলে x ইকুয়াল টু 1 এ কি পাবেন? গরিষ্ঠ মান। এই যে দেখেন x ইকুয়াল টু 1 এ স্থানীয় গরিষ্ঠ মান। বি নম্বরটা কারেক্ট অ্যান্সার হবে না বলেন তো আপুরা? আপু ভাইয়ারা বলেন। x ইকুয়াল টু 1 এ
স্থানীয় গরিষ্ঠ গরিষ্ঠ মান মান পাবেন। পাওয়া যাবে, হ্যাঁ। জি ভাই। এক্স্যাক্টলি। ভাই এই অঙ্করে 5 মার্ক দেওয়া লাগে, 1 মার্ক দিলে হয় না। না শুনেন শুনেন ভাইয়া, আমরা তো আসলে এখানে প্র্যাকটিসের জন্য অঙ্ক রাখছি বিভিন্ন টাইপের, কিছু বড়, কিছু ছোট, কিছু কনসেপচুয়াল, কিছু মানে প্রবলেম সলভিং জি টাইপের। ভাই। বাট মেইন পরীক্ষায় আসলে সবার জন্য একই হবে, বুঝেন না? যদি বড় অঙ্ক হতে সবার জন্য সেম হবে, আপনি বড় অঙ্কগুলো পরে করবেন, বুঝেন নাই? ঠিক আছে, হ্যাঁ টেনশনে কিছু নেই। আচ্ছা আচ্ছা, এবার আসেন ট্যানজেন্ট এবং নরমাল, এই টপিকটা নিয়ে আমরা একটু কথা বলবো। ঠিক আছে, ট্যানজেন্ট এবং নরমাল এই টপিকটা নিয়ে আমরা একটু কথা বলবো। আচ্ছা, ট্যানজেন্ট মানে তো আপনারা জানেন স্পর্শক, আর নরমাল মানে কি ভাইয়া? এটার বাংলা কি? ট্যানজেন্ট মানে হচ্ছে স্পর্শক। স্পর্শকের উপর লম্ব। অবিলম্ব। অবিলম্ব। এক্স্যাক্টলি, নরমাল অর্থ অবিলম্ব। অবিলম্ব। অবিলম্ব, অবিলম্ব। তো এখন আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই। ধরেন একটা বক্ররেখা দিলাম, এই বক্ররেখার এই বিন্দুতে ট্যানজেন্ট কোনটা? এইটা না? হ্যাঁ। আর এই বিন্দুতে অবিলম্ব কোনটা হবে বলেন তো? জি, এটার সাথে লম্ব না? স্পর্শ এই বিন্দুতে বিন্দুতে অঙ্কিত লম্ব। এদের উপর লম্ব। স্পর্শকের জি। সাথে অঙ্কিত লম্ব, ভেরি গুড। তাহলে আমার একটা বেসিক থেকে একটা প্রশ্ন করি, যদি ট্যানজেন্টের ঢাল যদি স্পর্শকের ঢাল যদি হয় এম, তাহলে অবিলম্বের ঢাল কত? -1/m। মাইনাস ওয়ান বাই -1 এম না? থাকে। কারণ আমরা কি জানি, লম্ব রেখার হুম, ঢাল দ্বয়ের গুণফল কি হয়? -1 হয়, -1 হয়। তাহলে -1। তাহলে স্পর্শকের ঢাল, আমি একটু লিখে রাখি, স্পর্শকের ঢাল এম হলে অভিলম্বের ঢাল -1/m, -1/m। ঠিক আছে, তাহলে আমরা এইটুক বুঝে গেলাম। এখন স্পর্শকের ঢাল আপনি বের করবেন কিভাবে বলেন তো? যদি একটা বক্ররেখা দেওয়া থাকে কিভাবে বের করবেন? ওই ডিফারেন্সিয়েশন করে দিবেন, ডিফারেন্সিয়েশন করে ওই বিন্দুতে মান বসায় দিবেন, নাকি তাই করবেন না? জি, ডিফারেন্সিয়েট করব। স্পর্শকের ঢাল ইজিকুল কি হবে? ডিওয়াই ডিএক্স এট এক্স ইজিকুল, যে বিন্দুটা বলবে সেই বিন্দুর মানটা বসায় দিবেন ডিফারেন্সিয়েশন করে। ঠিক আছে, তাহলে অবিলম্বের ঢাল কি হবে? -1/dy/dx। -1/, -dx ভাগ dy। হ্যাঁ ওইটাও ডিএক্স বাই ডিওয়াই করতে পারেন, অথবা এই যে স্পর্শকের ঢাল বের করে এটাকে -1 করে দিবেন। ঠিক আছে, তাহলে আমরা এই জিনিসগুলো বুঝে গেলাম। এখন আমাদের যদি বললো যে স্পর্শকের সমীকরণ, স্পর্শকের সমীকরণ, স্পর্শকের সমীকরণ কত হবে? y-y1 f প্রাইম f প্রাইম a ইন্টু x মাইনাস f প্রাইম x1 হবে আর কি, x মাইনাস কি x1, এটা না? এটাই না? আর জি, অবিলম্বের সমীকরণ কি হবে জি। বলেন তো? -1/f প্রাইম x1 x মাইনাস x1, তাই না? ঠিক আছে, জি, এটা। তাহলে আমরা মোটামুটি এই জিনিসগুলো জানলে স্পর্শক আর অবিলম্ব সম্পর্কে মোটামুটি আমাদের জানা হয়ে যাবে। এর বাইরে আমি আরো দু একটা জিনিস আপনাদের কাছে একটু জানতে চাই। ডিফারেন্সিয়েশনের মধ্যে আমাদের এই টপিকটা আনলে ভালো হইতো। প্যারামেট্রিক ফাংশন সম্পর্কে আপনাদের কোনো আইডিয়া আছে? মনে করেন আমি একটা এক্সাম্পল দিই। আচ্ছা, প্যারামেট্রিক প্যারামেট্রিক সমীকরণ, মনে করেন যে x ইজ ইকুয়াল টু দিল সাইন টি, আর ওয়াই টি ইজ ইকুয়াল টু দিল কস টি। এখন আপনারা বলতেছে ডিওয়াই ডিএক্স বের করো, আপনি ডিফারেন্সিয়েশন কেমনে করবেন? এক্স ইজ ইকুয়াল টু সাইন টি দিছে, এক্স কার ফাংশন? টি এর ফাংশন। ওয়াই কার ফাংশন? টি এর ফাংশন। কিন্তু ওয়াই রে কার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে বলছে? ওয়াই কে ডিফারেন্সিয়েশন করতে বলছে এক্স এর সাপেক্ষে। কিভাবে ডিফারেন্সিয়েশন করতে? সম্ভব না তো। যে যার ফাংশন তাকে তার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে। ওয়াই কেও টি এর সাপেক্ষে করতে হবে, এক্স কেও টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে আমরা যেটা করব, ডি ওয়াই এর নিচে একটা ডিটি নিয়ে আসবো, ডি এক্স এর নিচে একটা কি করব? ডিটি নিয়ে আসবো। তাহলে আমাদের ডিফারেন্সিয়েশন করা যাবে। এইবার দেখেন তো, ওয়াই এর মান বসাই দিলাম কস টি আর ডিটি, আর এক্স এর মান বসাই দিব কি? সাইন টি ডিটি। তাহলে কস টি কে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে মাইনাস সাইন টি, আর এটাকে করলে কত হবে? কস টি। তো অ্যান্সার আসতেছে -10t। তো আপনাকে যদি প্যারামেট্রিক ফাংশনের ডিফারেন্সিয়েশন দেয়, আমরা এই টপিকটা ফালাই আসছিলাম, মানে আলোচনা করা হয় নাই বলে। সো যদি প্যারামেট্রিক ফাংশনের ডিফারেন্সিয়েশন করতে দেয়, আপনারা কিভাবে করবেন? যে
ওয়াই কে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে দিবে, আপনারা ওয়াই কে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবেন, অথবা যেই প্যারামিটারটা বা পরামিতিটা দেওয়া থাকবে তার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবেন ওয়াই কে, আবার এক্স কেও তার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবে, দুইজনকে একই পরামিতির সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবেন, তাহলে হচ্ছে আপনাদের কোনো সমস্যা নেই। কারণ দেখেন এটা নিচে ডিটি নিয়ে আসছে, এটা নিচে ভাইয়া ওই ডিটি যে নিয়ে আসছে, চেইন রুলটা অ্যাপ্লাই করতে হবে তাই না? কাইন্ড অফ চেইন রুল অ্যাপ্লাই করতে হবে, রাইট। কারণ যে যার ফাংশন তাকে তার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে, হ্যাঁ চেইন রুল অ্যাপ্লাই করতে হবে, রাইট। ঠিক আছে, কথা বুঝে গেল? আচ্ছা, তাহলে আমরা বুঝে গেলাম পরামিতিক ফাংশনের বিষয়টা বুঝে গেলাম, এবং স্পর্শক অবিলম্বের ঢাল এগুলো বুঝে গেলাম। এখন আমরা আমাদের প্রবলেম সলভিং এর জন্য রেডি। আসুন তো দেখি, বলেন 1 নম্বর এমসিকিউটা বলেন। y ইজ ইকুয়াল টু fx বক্ররেখার x ইজ ইকুয়াল টু a বিন্দুতে স্পর্শকের ঢাল নির্ণয়ের সূত্র কোনটা? স্পর্শকের ঢাল কোনটা হবে বলেন তো a বিন্দুতে? এফ প্রাইম এ f প্রাইম a, ভেরি গুড। একটি বি বক্ররেখা নাম্বার নির্দিষ্ট বিন্দুতে, হ্যাঁ বি নম্বর। এবার 2 নম্বরটা বলেন। লম্ব লম্ব, ভেরি গুড। স্পর্শকের ঢাল m হলে অবিলম্বের ঢাল কত? মাইনাস মাইনাস 1 বাই m। ভাগ এম ভেরি গুড। 4 নম্বরটা বলেন। 4 নম্বর তো একই হবে, মানে এ হবে। a হবে, ভেরি গুড। 5 নম্বরটা বলেন। এ a না b? বি 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 b হবে বি কোন হবে। বিন্দুতে। আচ্ছা এবার বলেন, ইয়াটা বলেন, কোন বিন্দুতে স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল হলে, স্পর্শক যদি এক্স অক্ষের সমান্তরাল, তাহলে ডিওয়াই ডিএক্স কত হবে? জিরো শূন্য। 0 হবে। ডিওয়াই ডিএক্স 0 হবে, তাই না? y সমান্তরাল এটা একটু মার্ক করে রাখবো, কারণ এটা আমাদের বইয়ের মধ্যে ভুল উত্তর দেওয়া আছে, আমি এটা পরে আবার ইয়া করতেছি। এটা তাহলে ডিওয়াই ডিএক্স 0 হবে না এক্স অক্ষের সমান্তরাল হলে? হ্যাঁ বুঝছো ভাই তো? বুঝাই দিন একটু। আচ্ছা, না না, সরি সরি, বইয়ে ঠিকই আছে, ঠিকই আছে, আমি পরেরটা ভাই এটা দেখছি। একটু বুঝাই দিন ভাই, এক্স অক্ষের টেন সমান্তরাল। জিরোর মান 0। আচ্ছা দেখেন তো ভাইয়া, ডিওয়াই ডিএক্স এক্স অক্ষের সমান্তরাল হলে ডিওয়াই ডিএক্স 0 হবে। একটা জিনিস খেয়াল করেন, ডিওয়াই ডিএক্স মানে কি ভাইয়া? ঢাল না, স্পর্শকের ঢাল না? হ্যাঁ তাহলে এখন এটা একটা বক্ররেখা, ধরেন এই বক্ররেখার এই বিন্দুতে একটা স্পর্শক টানলেন, এখন বলো তো এই স্পর্শকটাকে এক্স অক্ষের সমান্তরাল না? হ্যাঁ আর এক্স অক্ষের ঢাল কত? এক্স অক্ষের ঢাল 0। তাহলে সমান্তরাল রেখার ঢালও তো সেম হয় না? সমান্তরাল রেখার ঢালও তো সেম হয়, তাহলে এই সরল রেখার ঢাল কত হবে? 0 হবে। বুঝতে পারলেন? জিরো অথবা আপনি ঢাল মানে কি টেন থিটা, এখানে থিটার মান কত বলেন তো? এক্স টেন অক্ষের সাথে থিটা কত ডিগ্রি কোণ তৈরি করছে? 0। তাহলে টেন 0 এর মান কত? 0 0। 0। ওইভাবে চিন্তা করতে পারেন, 0 যেভাবে ইচ্ছা চিন্তা করতে পারেন, মিলাই দিলেই হলো। বুঝতে পারছেন বিষয়টা? জি যিনি প্রশ্ন করছিলেন বুঝতে পারছেন? হ্যাঁ ভাই। আচ্ছা ভাইয়া, ধন্যবাদ। কোন বিন্দুতে স্পর্শক ওয়াই অক্ষের সমান্তরাল হলে কি হবে ভাইয়া বলেন তো? ওয়াই অক্ষের সমান্তরাল মানে কি ভাইয়া? নাম্বার ইনফিনিটি। কি হবে? থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি মানে 10 90 ডিগ্রি মানে কত? 10 90 ডিগ্রি মানে ইনফিনিটি। ইনফিনিটি। ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু ইনফিনিটি। ইনফিনিটি আচ্ছা এবার বলেন, বক্ররেখার এই যে অবিলম্বের সমীকরণ কত হবে? এ ওয়াই ইজ ইকুয়াল টু এফ এক্স এ কমা এফ অফ এ বিন্দুতে অবিলম্বের সমীকরণ কত হবে? বি নাম্বারটা। হ্যাঁ বি নম্বরটা। যদি একই বক্ররেখা এক্স অক্ষের সাথে থিটা কোণ উৎপন্ন করে, তবে তার ঢাল কত হবে? 10 থিটা টেন থিটা। টেন থিটা। দুটি বক্ররেখা পরস্পরকে স্পর্শ করবে যদি তাদের একটি কি থাকে? সাধারণ বিন্দু থাকে। একটি সাধারণ সাধারণ বিন্দু বিন্দু থাকে। থাকে এবং সেই বিন্দুতে ঢাল সমান হয়। এই কন্ডিশনটা মনে রাখবেন। সি নাম্বার। সাধারণ বিন্দু থাকবে এবং সেই বিন্দুতে ঢাল কি হবে? সমান হবে। গ্রাফিক্যালি আঁকানো যায় না। হ্যাঁ ধরেন এই যে এই বক্ররেখা, এই বক্ররেখা, এখন এই বিন্দুতে কমন এবং সাধারণ বিন্দু, এবং এখানে কি ঢাল যদি টানেন, স্পর্শক টানেন, স্পর্শক কয়টা একই স্পর্শক পাবেন না? তাহলে ওই একই স্পর্শক পাইলে, একটাই স্পর্শক পাইলে, তাহলে এটা ঢালও সমান হবে না? স্পর্শক যদি সেম থাকে তাহলে তার ঢালও সেম হবে না? বুঝতে পারছেন? বুঝতে পারছি। একটা বক্ররেখার একটা নির্দিষ্ট বিন্দুতে কয়টা স্পর্শক আঁকা যায় বলেন তো? একটা। একটা স্পর্শকে আঁকা যাবে। এক্স্যাক্টলি একটা আঁকা যাবে, তার মানে একটির বেশি নয় আর কি। আচ্ছা একটির বেশি নয় কেন বলছে জানেন?
কারণ অনেক বক্ররেখার একটা নির্দিষ্ট বিন্দুতে ঢাল আঁকা যায় না, যেমন মডুলাস এক্স এর গ্রাফটা যদি আপনি আঁকেন ঢাল আঁকা যায় না, তার মানে জি ঢাল মডুলাস জিরো অনেকগুলো। হতে পারে, অথবা মানে ঢাল যে সবসময় আপনি আঁকতে স্পর্শক আঁকতে পারবেন তেমন কোনো কথা নাই, কিন্তু স্পর্শক আঁকতেও পারবেন নাও, কিন্তু সর্বোচ্চ কয়টা আঁকতে পারবেন? একটা আঁকতে পারবেন, একটির বেশি নয়। একটা। সর্বোচ্চ একটা আঁকতে পারবেন, তার মানে হচ্ছে একটির বেশি নয়। ওকে, ক্লিয়ার? ক্লিয়ার। এবার 12 নম্বরটা বলেন তো, ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু 0 হলে বক্ররেখাটির ওই বিন্দুতে কি থাকবে? ম্যাক্সিমাম বা মিনিমাম থাকবে না? ম্যাক্সিমাম বা মিনিমাম থাকতে পারে, জি। হ্যাঁ, ম্যাক্সিমাম মিনিমাম থাকতে পারে। আচ্ছা, এবার প্যারামেট্রিক সমীকরণে কি বলছে? যদি এক্স এর পার্টটা যদি 0 হয়, এক্স এর যে প্যারামিটারটা সেটার ডিফারেন্সিয়েশন যদি 0 আসে, তার মানে মনে করবেন এর উল্টাটা, এক্স এর পার্টটুকু যদি 0 হয় তার মানে সেটা হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল। আমি এখানে লিখে রাখতেছি, ডিএক্স ডিটি যদি 0 হয় তাহলে ওয়াই উল্টাটা হয় আর কি, ওয়াই অক্ষের সমান্তরাল। এটা হলো পরামিতিক সমীকরণের ক্ষেত্রে আর কি, এটা হলো ফর্মুলা এরকম। আর ডিওয়াই ডিটি যদি 0 হয় তাহলে হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল। ঠিক আছে, ডিএক্স ডিটি 0 হলে ওয়াই অক্ষের সমান্তরাল, আর ডিওয়াই ডিটি 0 হলে এক্স অক্ষের সমান্তরাল। ওকে, স্পর্শক ও অভিলম্ব সর্বদা কি লম্ব, লম্ব না লম্ব। ওয়াই ইজ ইকুয়াল টু এফ এক্স, এক্স ইজ ইকুয়াল টু এ বিন্দুতে স্পর্শকের সমীকরণ এফ প্রাইম এ কি নির্দেশ করে? এফ প্রাইম এ কি নির্দেশ করে বলো তো? এফ প্রাইম এ দিয়ে কি কি বোঝায়? স্পর্শকের ঢাল বোঝায় না? যদি একটি বক্ররেখার স্পর্শকের ঢাল ধনাত্মক হয় তবে বক্ররেখার ওই বিন্দুতে কি? আচ্ছা, স্পর্শকের ঢাল ধনাত্মক মানে কি? এফ প্রাইম এর মান, এফ প্রাইম এর মান যদি পজিটিভ হয়, 0 থেকে বড় হয়, তাহলে আমরা জানি কি পড়ে আসছে একটু আগে, ক্রমবর্ধমান। দেখছেন, সবগুলো কনসেপ্ট কিন্তু রিলেটেড, ঢালের কনসেপ্ট, এর কনসেপ্ট সব রিলেটেড। কিন্তু একটি বৃত্তের কোন বিন্দুতে অঙ্কিত স্পর্শক সর্বদা কি হয়? এটা এটা 9-10 এর মানে আপনারা কাউ যদি 9-10 স্টুডেন্ট পড়ায় থাকেন আপনারা জানবেন যে ওই যে একটা উপপাদ্য ছিল না, মনে আছে? যে স্পর্শকটা কি হয়? লম্ব হয় না? 9-10 বা ইন্টার, স্পর্শকটা কি হয়? ব্যাসার্ধের উপর লম্ব হয় না? এরকম একটা উপপাদ্য ছিল, কিন্তু আমি জানি না স্পর্শকটা ব্যাসার্ধের উপর লম্ব হয়। এবার 18 নম্বরটা বলেন, মডুলাস এক্স এক্স ইজ ইকুয়াল টু 0 বিন্দুতে কি স্পর্শক আঁকা যাবে? স্পর্শক কি আঁকা যাবে? যাবে না ভাইয়া। কোনো স্পর্শক নেই, কোনো স্পর্শক নেই। কোনো স্পষ্ট নেই। আচ্ছা, এবার বলেন দ্বিতীয় ডেরিভেটিভ কিসের সাথে সম্পর্ক? ওই যে আমি বলছিলাম বক্ররেখার বক্রতা, বক্ররেখার বক্রতার সাথে সম্পর্ক দ্বিতীয় ডেরিভেটিভ, বুঝছেন? দ্বিতীয় ডেরিভেটিভ সম্পর্ক কিসের সাথে? বক্ররেখার বক্রতার সাথে সম্পর্ক। ওকে, ভাই 18 নম্বরটা একটু। হ্যাঁ, 18 নম্বরটা হলো এক্স ইজ ইকুয়াল টু 0 পয়েন্ট। আপনারা যদি এই গ্রাফটা মডুলাস এক্স এর গ্রাফটাকে, এটা হলো আমাদের প্রথম ক্লাসের ভিতরে আমরা এটা ডিটেইলস আলোচনা করছিলাম, বা সেকেন্ড ক্লাসে মনে হয়, আমার এক্স্যাক্টলি মনে নাই। তো এক্স ইজ ইকুয়াল টু 0 পয়েন্টে কোনো স্পর্শক টানা যায় না, এটা হলো কোনা, কর্নার পয়েন্ট। কর্নার পয়েন্টে কখনো স্পর্শক টানা যায় না। কোনা থাকলে, কোন একটা গ্রাফের যে পয়েন্টগুলোতে কোনা থাকে, কোনা থাকলে কোনো স্পর্শক টানা যায় না, নো ট্যানজেন্ট। ঠিক আছে, ভাই এখানে এক্স অক্ষরটাকে স্পর্শক হিসেবে বিবেচনা করা যায় না? না এক্স অক্ষকে যদি আপনি স্পর্শক হিসেবে বিবেচনা করেন, আমি এদিক বরাবর একটা স্পর্শক টানবো, তাই না? বলবো কি এটা স্পর্শক হবে না কেন, এটা স্পর্শক হবে না কেন? মানে এই কোনা পয়েন্ট গুলোতে সমস্যা হয় কি, মানে নির্দিষ্ট কোন স্পর্শক, নির্দিষ্ট ডিরেকশনে কোন স্পর্শকই টানা যায় না। ডি নম্বরটা উত্তর হওয়ার কথা না, অসংখ্য স্পর্শক আছে। না না, এখানে কোনো স্পর্শ, এখানে কোনো স্পর্শকই টানা যায় না। ঠিক আছে, স্পর্শকই টানা যায় না। কারণ হচ্ছে যে আপনার কাছে মনে হতে পারে যে অসংখ্য স্পর্শক থাকলে মানে কি, মানে স্পর্শ টানা যাচ্ছে, অসংখ্য স্পর্শ টানা যাচ্ছে। এখানে হচ্ছে আমরা স্পর্শক বলতে তো আমরা বুঝি যে কোন একটা পয়েন্টের নির্দিষ্ট দিকে পরিবর্তনটা। ঠিক আছে, এখানে পরিবর্তনটা যে কোন দিকে এটা বুঝাই যায় না, এই জন্য কোনো স্পর্শক আপনি টানতেই পারবেন না। বুঝতে পারছেন? পরিবর্তনটা কোন দিকে এটা বুঝতেই পারবেন না, এই জন্য অসংখ্য স্পর্শক আপনার কাছে মনে হতে পারে আপাতত দৃষ্টিতে যে এখানে তো তাহলে অসংখ্য স্পর্শক টানা যায়, কিন্তু আসলে কোনো স্পর্শক অ্যাকচুয়াল কোনো স্পর্শক হবে না এখানে। ঠিক আছে, ওকে। ডেফিনিশন হচ্ছে যদি কর্নার পয়েন্ট থাকে তাহলে কোনো স্পর্শক টানা যায় না। আর আপনি যদি অসংখ্য স্পর্শকের কথা বলেন তার মানে তো এটা ডিফারেন্সিয়েবল, কিন্তু আমরা জানি যে এটা এক্স ইজ ইকুয়াল টু 0 পয়েন্টে ডিফারেন্সিয়েবল না। ডিফারেন্সিয়েবল না মানে সেখানে কোনো স্পর্শকই টানা যায় না, এই জন্য ডিফারেন্সিয়েবল না। ওকে, ভাই কর্নার পয়েন্ট বলতে কি এক্স ইকুয়াল টু 0 পয়েন্ট বিন্দুতে না অন্য কোনো বিন্দুতে হতো? অন্য সকল বিন্দুতে তার স্পর্শক টানা যাবে, একটা স্পর্শক আছে, সকল বিন্দুতে স্পর্শক টানা যায়, কিন্তু 0 পয়েন্টে শুধুমাত্র যায় না। ভাই এটা প্রশ্ন ভাই আছে, বলেন ভাই। বললাম যে কর্নার পয়েন্ট বলতে কি যেগুলা গ্রাফের হচ্ছে কোণা থাকবে, মানে যে গ্রাফগুলোর কোণা কোণা থাকবে, থাকবে এগুলোর কোণ।
যেমন ধরো একটা ত্রিভুজের 3টা কোণা থাকে না, ওই এই শীর্ষ থাকে না, জি এগুলা জি জি ভাই। কোণা টাইপের বলে আর কি, বুঝছেন? ওকে ভাই। আচ্ছা, এবার 19 নম্বর আমরা পেরে গেলাম। 20 নম্বরটা বলেন। ভাইয়া 19 নম্বরটা একটু বুঝিয়ে দিবেন গ্রাফিকে। আচ্ছা, 18 নম্বরটা সেটা হচ্ছে ওটা যেটা 18 সরলরেখা নম্বরটা কি স্পষ্ট আঁকাতে পারবো আমরা। বুঝি নাই। আমি তো আপনার সাউন্ডটা ভালোভাবে আসে না, আবার একটু বলবেন? 18 নম্বরটা তো একটা সরলরেখা, ওইটা ওখানে দেখতেছি আমরা 0.5 বাকিটা একটা সরলরেখা। সরলরেখাতে স্পষ্ট কিভাবে আঁকাবো? হ্যাঁ, একটা সরলরেখার স্পর্শক ওই যে ধরেন এই পয়েন্টে স্পর্শক, ওই সরলরেখাটাই তার একটা স্পর্শক। সরলরেখার উপর যতগুলো পয়েন্টে স্পর্শক থাকবে সবগুলো ওই সরলরেখার উপর কি আপতিত হবে, মানে একই জায়গায় থাকবে আর কি, বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছি। আর তাছাড়া তো ছেদক হয়ে যাবে, ওইটা কোনো কোনো ছেদ করে এটা আসে যাবে হ্যাঁ, অন্য। রাইট। ওকে। একটা মিনিট, হ্যাঁ একটা মিনিট। একটা মিনিট, আপনারা একটু সময় দিবেন। আচ্ছা, হ্যাঁ, তাই এবার 20 নম্বরটা বলেন তো, একটি বক্ররেখার ইনফ্লেকশন বিন্দুতে কি থাকবে? ইনফ্লেকশন বিন্দুর জন্য কি থাকবে? ডাবল প্রাইম এক্স ইকুয়াল টু 0। ডাবল ডেরিভেটিভ ইকুয়াল টু 0 হবে না? জি। হ্যাঁ। পরিবর্তন বিন্দুর জন্য। আর y 21 নম্বরটা বলেন, y ইকুয়াল টু এক্স স্কয়ার বক্ররেখার 1,1 বিন্দুতে স্পর্শকের ঢাল কত? তাহলে আপনি ডেরিভেটিভ 2 করেন, dy dx করেন 2x, এবার 1,1 পয়েন্ট বসাই দেন, 2 হবে। 2 হবে। sin x x ইকুয়াল টু পাই বাই 2 বিন্দুতে অভিলম্বের ঢাল কত? তাহলে x ইকুয়াল টু পাই বাই 2 বিন্দুতে sin x এর ডিফারেন্সিয়েশন করেন, dy dx ইকুয়াল টু cos x 0 এবার হবে। dy dx at x ইকুয়াল টু পাই বাই 2 ইকুয়াল টু আপনার আসতেছে 0। তাহলে অভিলম্বের ঢাল কত হবে? অসংজ্ঞায়িত না? অবিলম্বের ঢাল তো হবে -1/0 হয়ে যাবে না? যে জি -1/0 মানে ভাই। কি? আনডিফাইন্ড। এটা অসংজ্ঞায়িত হবে, আনডিফাইন্ড। অসংজ্ঞায়িত। আনডিফাইন্ড না, অসংজ্ঞায়িত হয়ে যাবে। তাহলে আমরা এটাও বুঝতে পারলাম, ঠিক আছে? সো ভাইয়া এই হ্যাঁ ভাইয়া, আপু বলেন ভাইয়া বলেন। ওই যে 19 নম্বরটা, ওই যে বক্রতা 19 নম্বর, হ্যাঁ, ওইটা কি হ্যাঁ, কনকেভ বক্ররেখার, আপ কনকেভ ডাউনের জন্য মানে এটা হইছে? হ্যাঁ, বক্ররেখার বক্রতা বোঝায়। এটা ধরেন আপনি একটা বক্ররেখা আছে না, বক্ররেখার আপনি কি বক্ররেখাটা উপরে উঠতেছে না নিচে নামতেছে এগুলা বুঝতেছেন হচ্ছে আপনি তার ফার্স্ট ডেরিভেটিভ দিয়ে। ফার্স্ট ডেরিভেটিভ দিয়ে বুঝতেছেন তার স্পর্শক। ধরেন প্রথম এই বিন্দুতে স্পর্শক একদিকে, এই বিন্দুতে স্পর্শক একদিকে, এইভাবে আপনি বুঝতেছেন। এরপরে সেকেন্ড ডেরিভেটিভ হচ্ছে স্পর্শকের আবার চেঞ্জ। স্পর্শকটা কোন দিকে চেঞ্জ হচ্ছে, তাহলে স্পর্শকের চেঞ্জটা মাধ্যমে আমরা কি বুঝবো একটা বক্ররেখার মধ্যে কতটা বক্রতা আছে, ঠিক আছে? যত বেশি স্পর্শকের চেঞ্জ বেশি হবে তার মানে কি বক্রতা তত বেশি, আর স্পর্শকের চেঞ্জ যত কম হবে বক্রতা তত কম। যখন একটা সরল রেখা যদি হয় তাহলে সবগুলো স্পর্শক একই দিকে, তাহলে তার বক্রতা 0, তাহলে ডাবল ডেরিভেটিভ মান 0, এরকম আর কি, বুঝছেন বিষয়টা? তাহলে সেকেন্ড ডেরিভেটিভ দিয়ে আমরা বুঝি যে বক্ররেখার বক্রতাকে বুঝাই, ঠিক আছে? আর ফার্স্ট ডেরিভেটিভ দিয়ে স্পর্শকের ঢালকে বুঝাই। জি ঢাল আবার কি হারে চেঞ্জ হচ্ছে এইটা দিয়ে আমরা বুঝতে পারবো যে কতটা বক্র সে। ঢালের যদি পরিবর্তন অনেক বেশি বেশি হয় তার মানে সে অনেক বেশি বক্র, আর ঢালের পরিবর্তন যদি কম কম হয় তার মানে সে কম বক্র, ঠিক আছে? জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা 22 নম্বরটা আর একটু বলেন তো। হ্যাঁ 22 নম্বরটা দেখেন তো ভাই। এখানে অবিলম্বে ঢালের কথা বলছে, তো আমরা যদি একবার ডিফারেন্সিয়েশন করে দেই, একবার ডিফারেন্সিয়েশন করে এক্স এর মান পাই/2 বসিয়ে দিই, তাহলে আমরা কি পাবো? আমরা কার ঢাল পাবো? স্পর্শকের ঢাল পাবো। তাহলে স্পর্শকের ঢাল পেয়ে গেলাম হচ্ছে 0। স্পর্শকের ঢাল তো আমাকে চাই নাই, চাইছে তো অবিলম্বের ঢাল। তাহলে স্পর্শকের ঢালকে আমরা কি করি? 1 স্পর্শকের ঢাল আর মাইনাস চিহ্ন দিয়ে দিলে আমি অবিলম্বের ঢাল পেয়ে যাই না? তাহলে ওইটা করতে গিয়ে আমার চলে আসছে -ইনফিনিটি, আর -ইনফিনিটি তো অসংজ্ঞায়িত। সো ঢাল হচ্ছে অসংজ্ঞায়িত, অবিলম্বের ঢাল, বুঝতে পারছেন? জি ভাই। তাহলে এর মাধ্যমে হচ্ছে আমাদের ডিফারেন্সিয়াল ক্যালকুলাস শেষ হয়ে গেল, ঠিক আছে? এর মাধ্যমে আমাদের ভাই ডিফারেন্সিয়াল ক্যালকুলাস শেষ হয়ে গেল। আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা আজকে ক্লাস নিয়ে, বলেন। ভাই একটু কথা বলবো। হ্যাঁ বলেন। ভাই ওই আমাদের যে পিডিএফটা ফ্রেশ কপি যে দেন না, হ্যাঁ, ওইটা হচ্ছে যদি অ্যান্সার শিটটা একটু দিয়ে দিতেন ওই নিচে একটু বক্স আকারে, তাহলে কি ভালো হতো কিনা?
পিডিএফ এর ফ্রেশ কপির ভিতরে কি চাচ্ছেন আমি এক্স্যাক্টলি বুঝিনি, আবার একটু বলবেন? উত্তরপত্রটা যদি পৃষ্ঠার নিচে বক্স আকারে যদি দিয়ে দিতেন আর কি। এমসিকিউর জন্য, এমসিকিউর উত্তরগুলা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এমসিকিউর উত্তর তো আমাদের ওই যে মার্ক কপি যেটা, ওটার ভিতরে আমি দাগাই দিই, তো ওইখান থেকে আপনারা দেখে নিতে পারবেন কিন্তু। না ওইটাই তো আছে, দেখা যায় আমরা পিডিএফ ফ্রেশ কপিটা প্রিন্ট করতাম, তাহলে হ্যাঁ প্রিন্ট করলে ওইটা যদি অ্যান্সারটা থাকতো তাহলে যখন আবার রিভিশন দিতাম তাহলে ওইটা দেখতে পারতাম আর কি। না হলে আর কি আচ্ছা দুইটা আচ্ছা, কপি আমাদের প্রিন্ট করা লাগে বা কিছু। না না, আমি আপনাদেরকে আরেকটা বলি, আপনারা এই ক্ষেত্রে একটা কাজ করতে পারেন, আপনারা হচ্ছে যে ফ্রেশ কপিটা তো প্রিন্ট করবেন, যেটা আমাদের ওইটা প্রিন্ট হ্যাঁ করে ওইটার ভিতরে তো আপনারা নোট টোট করবেন আমার আজকে লেকচার গুলা। তারপর হচ্ছে আপনারা নিজেরা সলভ করেন, ওই জিনিসটা নিজেরা সলভ করে করে দাগান, ওইটা আপনাদের জন্য বেশি ভালো হবে। আমি দিতে পারি, এটা দেওয়া কোনো বিষয় না, এটা আমার দেওয়া কোনো বিষয় না, কিন্তু বুঝছি। আপনারা যদি নিজেরা সলভ করে করে দাগান, এটা আপনাদের জন্য বেশি ভালো হয় না? হ্যাঁ আমার মনে হয় ঠিক এভাবে আছে। করেন, নিজেরা সলভ করে করে দেখান, ঠিক আছে? এটা বেশি ভালো হবে, আচ্ছা ঠিক আছে? আর কারো কি কোনো প্রশ্ন আছে? প্রশ্ন না থাকলে আমরা আজকে ক্লাসটা শেষ করে দিব। হ্যাঁ, আজকে ভাই অনেকক্ষণ হয়ে কালকে গেছে। এক্সাম দেবো কি আমরা গুগল ফর্মে? আমরা একটা ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের এক্সাম নেওয়ার ব্যবস্থা করছি। সো কিভাবে এক্সাম দিবেন এটা একটা টিউটোরিয়াল ভিডিও আমরা টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিব। তো ওইটার মাধ্যমে আপনারা খুবই ইজি, আমরা আজকে চেক করছি, ট্রায়াল দিছি, খুবই ইজিলি আপনারা পরীক্ষা দিতে পারবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? ওকে ভাই, ওকে। আচ্ছা ভাইয়া, আমার একটা কথা ছিল। জি জি ভাই বলেন। আমাদের এক্সাম কি 3টা ক্লাসের উপরেই হবে না আগের 2টার উপর? না, প্রথম 3টা ক্লাসের উপর একটা এক্সাম। না আজকেরটা দিয়ে 3টার উপরে একটা এক্সাম? রাইট রাইট, আজকেরটা সহ। ভাই আগামীকালকে এক্সাম? জি জি, আগামীকালকে 9:30 বাজে এক্সাম, ওই যে গ্রুপের মধ্যে বলা আছে, আবার আপনাদেরকে মনে করাই দেওয়া হবে, কোনো সমস্যা নেই। তো ভাই যেহেতু 3টে ক্লাস, আমাদের রিভিশনের জন্য একদিন সময় দিলে মনে হয় একটু ভালো হইতো। আহ এই এক্সাম গুলো তো আসলে অত গুরুত্বপূর্ণ কিছু না, আপনারা যতটুকু পারেন আপনারা দেন, কোনো সমস্যা নেই। ভুল ভাই করলে তো হবে, সমস্যা নেই, ভুল করলে সমস্যা তো নেই। শিখবেন, ভুল করলে তো শিখবেন আচ্ছা আরো, ঠিক আছে? আচ্ছা আগামীকালকে একটু রিভিশন দেন, রিভিশন দিলে ইনশাল্লাহ পারবেন, আপনারা খারাপ হওয়ার কথা না, ক্লাস যারা করছেন তারা পারবেন ইনশাল্লাহ। আচ্ছা। ভাইয়া এই ক্লাসটার পিডিএফটা একটু তাড়াতাড়ি দিয়েন কালকে। হ্যাঁ, পিডিএফটাই যে এখনই আমি আপলোড দিয়ে দিব, ঠিক আছে? এই যে আমাদের মার্ক পিডিএফটা এখনই আপলোড দিয়ে দিব। আর ভিডিও আপনারা ইনশাল্লাহ রাতের মধ্যে পেয়ে যাবেন, 2-1 ঘন্টার মধ্যে, কারণ ভিডিওটা জুমে সেভ হইতে 1 ঘন্টার মতো সময় লাগে, তারপর হচ্ছে আমরা আপলোড করে দিব, ঠিক আছে? ভাইয়া জি বলেন। ভাইয়া আমি তো হচ্ছে আপনার লিংকে ঢুকি, জুম লিংকে, তো দেখা যায় 5 মিনিট ক্লাস করার পর পর শুধু বের হয়ে যায়, মানে এটা কি আমারই সমস্যা নাকি জি জি, এটা হচ্ছে বেশিরভাগের আপনার হচ্ছে এই আপনার সমস্যাটা? এন্ডে নেটওয়ার্কের সমস্যা, এটা হচ্ছে আপনার এন্ডে নেটওয়ার্কের সমস্যা থাকলে আপনি হচ্ছে মাঝে মাঝে ক্লাস থেকে লিভ হয়ে যাবেন অটোমেটিক। যেমন আমার একদিন ক্লাস নেওয়া অবস্থায় আমি ক্লাস থেকে লিভ হয়ে গেছিলাম অটোমেটিক, কারণ হচ্ছে আমার নেটে একটু সমস্যা করছিল প্রথম ভাইয়া দিন মানে বা সেকেন্ড আপনার দিন। অধিকাংশ কথাগুলোই আমি শুনতে পারি না এইভাবে বের হয়ে যাওয়ার ফলে, তাই জিজ্ঞেস হ্যাঁ, ওই যে করলাম। আপনার ওখানে নেটওয়ার্কের সমস্যা ছিল, তাহলে বুঝতে পারছেন? জি। ভাইয়া এই পিডিএফ কোথায় পাওয়া যাবে এগুলো আমি তো বুঝি না আর কি। এই ড্রাইভে পিডিএফ গুলো পাবেন, হচ্ছে আপনারা ওই যে আমাদের যে টেলিগ্রাম গ্রুপটা আছে, টেলিগ্রাম গ্রুপে ঢোকার পরে উপরে একটু দেখবেন, উপরে পিন মেসেজ বলতে একটা মেসেজের অপশন আছে, ওই পিন মেসেজ যখন ক্লিক করবেন তখন আপনাদের কাছে কিছু লিঙ্ক আসবে, আপনাদের কাছে ড্রাইভের লিঙ্ক আসবে, আপনাদের কাছে হচ্ছে ইউটিউবে, আপনাদের কাছে হচ্ছে ফেসবুক গ্রুপে যেখানে আপনারা রেকর্ড ভিডিও দেখতে পাবেন তার লিঙ্ক আসবে, আর ড্রাইভের যে লিঙ্কটা পাবেন সেই ড্রাইভের লিঙ্কে গেলে আপনারা পিডিএফ গুলো পাবেন, বুঝছেন? আমাদের ক্লাসের পিডিএফ গুলো ড্রাইভ লিঙ্কের মধ্যে আপনারা পেয়ে যাবেন। ওকে, তাহলে আর যদি কারো কোনো প্রশ্ন না থাকে আমরা আজকে ক্লাসটা এখানে শেষ করবো। ভাইয়া বলেন। বলছি ফাংশন ও তার লেখচিত্র এই টপিকটা কি বাদ পড়ে গেল ক্যালকুলাসে? না না, এই টপিক বাদ পড়েন, এই টপিক আমরা আলোচনা করবো আলাদাভাবে। আচ্ছা ঠিক আছে। ক্যালকুলাসের আগে পড়ানো উচিত ছিল, বাট ওই আমাদের বইয়ের ভিতরে যে স্ট্রাকচারে ছিল ওই স্ট্রাকচারে আমি আগাচ্ছি আর কি, ঠিক আছে? ওই টপিকটা আমরা আলাদাভাবে আলোচনা করবো। ঠিক আছে। ওকে, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন, আগামীকাল ভালোভাবে এক্সামটা দেন ইনশাল্লাহ। এরপরে আমরা হচ্ছে আসসালামু আলাইকুম। ক্লাস নিয়ে আলোচনা শুরু করবো। আসসালামু আলাইকুম। ওকে,